আপনারা শুনছেন রেডিও ফুর্তি। আর প্রতিদিনের মতো আজকেও ভূত এফএম নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং আপনাদের সমস্ত অভিজ্ঞতাগুলো শুনবো এবং শেয়ার করবো। সেই জন্য সাথে আছি রাসেল এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবে ভৌতিস্ট টিম। এবং ভৌতিস্ট টিম যোগ দেওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও আমি বলবো যে আমাদের বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো মানে আমার সাথেও ঘটে। আমি বলেছিলাম যে আমি যে বাসাটায় থাকি সেই বাসাটা হন্টেড এবং সেই বাসাটায় কিছু মানে জাস্ট 3-4 দিন আগের একটা ঘটনা। সেই ঘটনাতে আজকে শো শুরু করতে চাই। তার আগে বলি যে শীত কিন্তু পড়ে গেছে, ওয়েদারটা চেঞ্জ এসছে এবং এখন সকালবেলা হতেই বেশ ঠান্ডা লাগে এবং রাতের বেলাতে বেশ ঠান্ডা লাগে। এবং শীতের রাতে বিশেষ করে শীত যখন জমে তখন ভূতের যে কোনো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর যে কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা এটাও খুব জমে যায়। যাই হোক, কয়েকদিন আগের ঘটনা বলি। আমি অফিস থেকে বাসায় ফিরেছি। কটা হবে? রাত 10টা হবে। সাধারণত ইউজুয়ালি মানে যে সময়টায় ফিরি সেদিন সেই সময়টায় ফিরেছিলাম না, একটু আগে পরে এরকম হয়েছিল। তো আমি জাস্ট সেদিন বাসায় কেউ ছিল না। আমি সিঁড়ি ভেঙে আমার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম এবং তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি জাস্ট দরজার বাইরে থেকে একদম স্পষ্ট শুনতে পেলাম যে রান্নাঘরে আমার মানে মা থাকলে যেরকম একটা আওয়াজ হয় যে বুঝিয়ে বাসায় মা আছেন এবং তিনি রান্না বান্না করছেন, ঠিক সেই রকম ধরনের একটা আওয়াজ হচ্ছে, যেন রান্না বান্না চলছে। ডাইনিং টেবিলে যেন অনেকগুলো মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করছে, তাদের প্লেট নাড়ার শব্দ এবং গুনগুন হাসির শব্দ। তারপরে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম যে সে খুব আনন্দে আছে, এরকম টাইপের একটা কণ্ঠস্বর। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি আরেকটু কিছুক্ষণ দাঁড়িয়ে আরো স্পষ্টভাবে শব্দটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, আমি তখন শুনতে পাচ্ছিলাম। আমি জাস্ট মনে করলাম যে হ্যাঁ, এই বাসায় তো অনেক কিছু হয়, হয়তো এই জন্য এরকম হচ্ছে, কিন্তু এরকম তো কখনো হয়নি, হয়তো আমি ভুল শুনছি। কিন্তু খুব ভালো করে একেবারে দরজায় কান লাগিয়ে আমি স্পষ্ট শুনলাম, কোনো কথা বোঝা যায় না, অস্পষ্ট সব আওয়াজ, কিন্তু মনে হচ্ছে যে কোনটা খাওয়া দাওয়ার কিছুটা চলছে। মানে গেস্ট আসলে যেরকম বাইরে থেকে যেভাবে একটা গল্প মানে যেরকম একটা আওয়াজ শোনা যায়, সেই রকম ধরনের কোন একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে না, এটা পুরোই ভুল হতে পারে, আমি ভেতরে ঢোকা উচিত এবং দেখা উচিত ভেতরে কি হচ্ছে। আমি জাস্ট আমার পকেট থেকে চাবিটা বের করে দরজাটা খুলে ফেললাম এবং যখনই আমি চাবিটা ঢুকাইছি ঠিক সেই মুহূর্তে যে শব্দটা হয়েছে, শব্দটা হওয়ার সাথে সাথে ভেতরে আমি কোনো শব্দ পেলাম না। এবং কি অদ্ভুত ব্যাপার, যেই মুহূর্তে আমি দরজাটা খুলতে গেলাম সেই মুহূর্তে লোডশেডিং শুরু হয়ে গেল। আমি তখন ভয় পেয়েছি আর কি। তখন ভয় পেয়ে আমি আর ভেতরে ঢুকলাম না। আমি জাস্ট বাসা থেকে নিচে নেমে আসলাম এবং নিচে নেমে এসে ভাবলাম যে হ্যাঁ, ওপরে গিয়ে আরো কি কি কাণ্ড ঘটে তত কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি জাস্ট নিচ থেকে এক প্যাকেট মোম কিনলাম এবং এটা একেবারেই সত্যি ঘটনা। আমি মোম কিনলাম, মোম কিনে তারপরে আমি গেছি আবার আমার বাসায় এবং বাসায় গিয়ে তারপরে মোম জ্বালাচ্ছি। আমার রুমের প্রত্যেকটা জানালা দরজা সবসময় বন্ধ থাকে এবং ওই রুমটার মধ্যে আসলে কি বলবো যে কোনো ধরনের কোনো বাতাস ঢোকার কারণ নাই, কারণ ওখানে বাতাস ঢোকা পসিবল না, একেবারেই পসিবল না। কিন্তু যতবার আমি মোম জ্বালালাম ততবারই মোমটা নিভে যাচ্ছিল। খুবই অদ্ভুত ব্যাপার। এবং মোমটা কোনোভাবেই থাকছিল না, মানে আগুনটা কোনোভাবেই থাকছিল না। তো আমি তখন করলাম কি, 3টা মোম একসঙ্গে জ্বালালাম। একটা রাখলাম একদম দরজার মুখে, আর একটা রাখলাম দরজা একদম রুমের মাঝখানে, আর আগে রাখলাম ঠিক অ্যাটাচ বাথ যেটা আছে সেই অ্যাটাচ বাথের একদম সামনাসামনি একটা রাখলাম। তো আমি দেখলাম যে অ্যাটাচ বাথের সামনে যেটা সেটা ঠিক থাকছে, কিন্তু রুমের মাঝখানে যেটা সেটা নিভে যাচ্ছে। আর বারান্দায় যেটা, আমি আবার বারান্দায় গিয়ে সমস্ত গ্লাস সবকিছু লাগাই দিলাম, দেখলাম যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। আবারও জ্বালালাম, আবারও ঠিক একই অবস্থা। এবং আমি জানি না আসলে কি হয়েছিল সেদিন রাতের বেলায়। এরপরে আমি যখন মানে কি বলবো যে একটু কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটি আসলো এবং মোমের আলো নিভিয়ে আমি শুতে গেলাম। ঠিকই সারা রাত দুঃস্বপ্ন দেখলাম এবং সারা রাত আমি একটা বাচ্চা মেয়ের কান্না সেটা শুনতে পেয়েছিলাম। খুবই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। এবং তারপরে আমি দেখলাম যে আমার বাসায় সেদিন আমার তখন মনে পড়েছিল যে আচ্ছা, বাসায় আমি ওঠার সময় কোনো অস্বাভাবিক ঘটনা হয়েছিল কিনা। তখন দেখছিলাম যে শুধু আমি দেখছিলাম একটা জিনিস মনে আছে, একটা বেড়াল
জাস্ট একটা বিড়াল, খুবই শুকনা, খুবই ছোট একটা বিড়াল। জাস্ট আমার মানে যখনই যাই তখনই আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল এবং আমি একদম কাছাকাছি আসা পর্যন্ত সে তখনও পর্যন্ত দূরে সরছিল না। এই এবং তারপর থেকে আমি গতকাল রাত পর্যন্ত দুঃস্বপ্ন দেখেছি। আমি জানি না এরপরে কি আছে, তবে আজকে দুপুরবেলা, ইনফ্যাক্ট আজকে দুপুরবেলা একটু ঝিমানো আসছিল। আমি সকালবেলায় শো করে তারপরে বাসায় গেছি এবং ঘুমাতে গেছি, এবং দুপুরবেলায় যেটুকু সময় ঘুমেছি তার মধ্যে আমি খুব বাজে ধরনের একটা স্বপ্ন দেখেছি। আর অন্য যে কি হচ্ছে এসব, বাট খুবই অদ্ভুত ব্যাপার। মানে কোনো কোনো সময় নিজের কানকে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না, ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে বা কারা এরকম। আমার খুব অদ্ভুত লেগেছে যে আচ্ছা আমার বাসা, সেই বাসায় অন্য কেউ থাকবে, তাকে ভয় পেতে হবে, ব্যাপারটা কেমন উইয়ার্ড না? সো এরকম ব্যাপার ঘটেছিল আর কি। যাই হোক, এরকম অনেক কিছু হয়তো ঘটে। আপনাদের ঘটনাগুলো জানতে চাই, আর সেই জন্য যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। শুরুতেই জানিয়ে দিই যে আমরা রেগুলার অসংখ্য ইমেল পাই, সেই ইমেলগুলোর মধ্যে কতগুলো নাম আমাকে বলতে হবে। যেমন এভিল রাইডার, তারপরে জিয়ামুল ইসলাম আমাদের ইমেল করেছিলেন, সবুজ আমাদের ইমেল করেছিলেন, রাহাত, এছাড়াও আমাদের ইমেল করেছিলেন এফবিআই ফায়াদ, নাবিল তৌহিদ, তারপরে ক্যাম্ব্রিয়ান বয়, অনেক আমাদের ইমেল করেছিলেন। এছাড়াও প্রিন্সেস ইমেল করেছিলেন, প্রিন্সেস ক্লিওপেট্রা। ওকে, এছাড়া আমাদের ইমেল করেছিলেন ক্রিস অ্যাঞ্জেল, ইমেল করেছিলেন আমাদেরকে তানিম নূর, নাবিল তৌহিদ আর রাজি, এছাড়াও সজল, জোয়ান, আরেফিন এবং নাইফুর সহ আরো অনেকে। আর আমাদের কাছে বেশ কিছু SMS আছে, যে SMS গুলো আমরা প্রত্যেক সপ্তাহে পড়তে চাই, কিন্তু কোনো কোনো সময় হয়তো পড়া হয় না, বা একটানা আমরা বিভিন্ন ধরনের অন্য সব প্রসঙ্গে চলে যাই। আজকে কিছু SMS পড়বো। আমি ইমেলের ব্যাপারে একটা কথা বলি যে আমি গেস্ট জোগাড় করতে গিয়ে সবচাইতে বড় ঝামেলা হয় যে আমরা সাধারণত ইমেলের উপর নির্ভর করে গেস্ট জোগাড় করি। আপনারা সবসময় বলি যে ইমেল যেটা করবেন boothfm@radiofurti.fm, এখানে অবশ্যই আপনাকে ঠিকানা দিতে হবে। আপনি যদি ইন্টারেস্টেড হন এখানে আসার, তাহলে ইমেলটা সবচেয়ে করা আপনার জন্য যৌক্তিক কাজ বলে মনে করব। এবং আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ফোন নাম্বারে কখনোই মানে ম্যাক্সিমাম সময় যেটা হয় যে আমি ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনারা দেন সেই ফোন নাম্বারটা আমরা কখনো পাই না। মানে জাস্ট মানে ফোন করে ওই নাম্বারটাই দেখে যে কেউ ফোন ধরে না বা ফোন নাম্বারটা বন্ধ, এইটা সবসময় ফিল করি। এমনকি আমাদের SMS এর মাধ্যমে আপনারা যে সমস্ত নাম্বার থেকে SMS পাঠান সেই সমস্ত নাম্বার থেকেও আমরা দেখা যায় যে আপনারা SMS করছেন, কিন্তু আমরা ওই নাম্বারগুলো যখন আপনাদের কন্ট্যাক্ট করতে যাচ্ছি তখন আর পাচ্ছি না। যাই হোক, আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে ভূত FM এর। সেই গ্রুপে ইচ্ছা করলে আপনারা জয়েন করতে পারেন এবং সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আপনারা শেয়ার করতে পারেন। ভূত FM নামে অফিসিয়াল গ্রুপ অফ ভূত FM, এখানে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন। যাই হোক, কিছু SMS পড়ে ফেলি এবং SMS গুলো আমাদের পাঠিয়েছেন ইভা খুলনা থেকে, এবং তিনি বলেছেন যে এভরি ফ্রাইডে আমি যখন ভূত FM শুনি আমি কিছু একটা ফিল করি, লাইক অকারণে সাউন্ড হওয়া। আমি এমনি রাত জাগি তখন এত হয় না, অনেক ভয় লাগে। এটা হতে পারে যে হয়তো এটা একটা মানে যেহেতু আপনি শুনছেন এরকম ঘটনা এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করছি, এটা মনের ভুল কিনা আই ডোন্ট নো, বাট আমি যে সাউন্ড এখন আমি প্রচন্ড ভয় পাই। কারণ আমার বাসায় সেদিনের পরে আমি জাস্ট এমন কিছু সিচুয়েশন ফিল করছি এখন, এবং আমি এমন কিছু, এবং আমার ঘুম বেড়ে গেছে, মারাত্মকভাবে ঘুম বেড়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা কিন্তু বেড়েছে। সাকিব আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, এবং তিনি বলেছেন যে আই ডোন্ট নো হাউ বাট সামটাইমস at midnight when I am sleeping, someone কি করে যে একটা হাত মনে হয় যে তাকে কেউ একজন তার গায়ে শরীরে হাত রাখছে। হ্যাঁ, এই ঘটনা কিন্তু আমি অনেকজনের কাছে শুনেছি, ঘুমানোর পরে মনে হয় যে কেউ মাথায় হাত রাখছে বা গায়ে হাত দিচ্ছে, এরকম ধরনের ফিল হয়। আমাদের প্রকৃতি SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি বড় হয়ে ভূত হতে চাই। নো ওয়ে, বড় হয়ে ভূত হওয়া যায় না। ভূত একমাত্র যেটা শুনি যে বইয়ে, সেটা তো না থাক, সেটা আর বলবো না যে ভূত কিভাবে হয়, বাট বড় হয়ে ভূত হওয়া যায় না, দ্যাটস ফর শিওর। এবং ভূত হলে আমার মনে হয় যে পৃথিবীতেও থাকা যায় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। বা পৃথিবীতে থাকা যায়, সেটা হচ্ছে মানে কি বলবো যে আপনি এবং আপনার এই মানব জীবন এবং আপনার এই ভূত জীবন দুটো একসাথে পৃথিবীতে স্টে করতে পারে না। মেঘলা লিখেছেন যে তাপসী, বা মেঘলা তাপসী দুজন লিখেছেন, ভাইয়া আপনারা কিন্তু অনেক বেশি হাসাহাসি করেন,
গম্ভীর ভাবে কথা বললে গল্প আর জমবে। ভাই আমি প্রথমে বলবো যে হ্যাঁ হাসাহাসি হয়তো করি, মাঝে মাঝে বেশি হয়তো আপনারা যাতে ভয় না পেয়ে যান সেই জন্য হয়তো হাসাহাসি করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এমনিতেই যে ভয় পাচ্ছেন তারপরে যদি হাসাহাসি একটু না করি তাহলে কেমন হয়। সবচেয়ে বড় কথা যে গল্প বলেছেন আপনি, যে ভূতের গল্প জমে না, আমরা কিন্তু একটা গল্প বলি না, আমরা পুরোপুরি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করি এবং যারা ভিকটিম তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, তারাই তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। সুতরাং এগুলো গল্প বলা একেবারেই ভুল হবে, আমরা ঘটনা বলতে পারি। সৈকত লিখেছেন ভাইয়া আপনাদের ইমেল আইডির ভূত বানানটা মানে স্পেলিংটা কি? আচ্ছা এটা আপনি যেটা লিখেছেন যে VOOT, এটা না BHOOT, ভূত FM @radiofurti.fm, আর রেডিও ফুর্তি বানানো কিন্তু FOORTI। ওকে, তন্নি লিখেছেন যে তোমাদের স্টোরি শুনে লাস্ট উইকে একটু আগে আমার বোনের ছেলে আছে, তার বোনের ছেলে যেটা করেছে সেটা বালিশ টালিশ নিয়ে তার সাথে ঘুমাতে চলে এসেছেন এবং সে ক্লাস 9-এ পড়ে, তারপরে সে প্রচন্ড ভয় পেয়েছে। অলরাইট, আমরা মনে হয় যে অনেকগুলো SMS করে ফেললাম। এর মাঝখানে আমাদের গেস্ট রয়েছে এবং সেই গেস্টের সাথে আমরা কথা বলবো এবং সেই গেস্টের পরিচয় জানতে চাইবো আমরা শুরুতেই, যে আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে আরিফিন, আমি চিরং থেকে এসেছি। ওকে, প্রথম আমি আচ্ছা চিটাগাং থেকে এসেছেন এবং আমাদের ভূত FM শুনে আপনি ইন্টারেস্টেড হয়ে চিটাগাং থেকে এসেছেন, সেই জন্য আপনাকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে অনেক 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 ধন্যবাদ জানাবো, যে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে একটা অনেক দূর থেকে আপনি এসেছেন। থ্যাংক ইউ, পক্ষ থেকে থ্যাংকস। সর্বপ্রথম আমি যেটা বলবো যে এখন আপনি কি করছেন? আমি এখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, এক্সাম গেছে, পরীক্ষা দিয়ে আসলাম। তারপর আমার যেটা ছিল, আমি মাত্র একবারই আমি ভূত FM শুনেছি, এটা আমার ফ্রেন্ড মানে ইনভাইট করছে। আমি জানতাম না যে ভূত FM এটা রাত্রে 12টা বাজে রেডিও ফুর্তিতে হয়। তারপর আমার ফ্রেন্ড যখন বললো যে ভূত FM শোনার জন্য, তখন আমি বললাম ঠিক আছে আমি শুনবো। তারপর তখন আমি গত সপ্তাহে তখন ভূত FM শুনে আমার খুব ভালো লাগলো এবং কিছুটা ভয় পাইলাম। তারপর পরে চিন্তা আমার ফ্রেন্ড বললো যে ইমেল করার জন্য। আমি বললাম যে ইমেল করবো, আমার ইমেল তো নাও করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। তারপর আমার ফ্রেন্ডের মাধ্যমে ওর নাম হচ্ছে সুমন, আমরা একই সাথে থাকি। তারপর ও সবকিছু করলো, মানে ইমেল মানে পাঠালো। তারপর বললো যে তোর ঘটনাটা বল, তারপর আমি ইমেল করে দিব। তারপর আমরা তো এগুলো ঘটনা জানি, মানে কিভাবে আপনি এসেছেন বা কি আপনি চিটাগাং থেকে এই পর্যন্ত এসেছেন, দ্যাটস অল। এবং আপনি ঢাকাতে এসেছেন কোনো একটা কাজে এবং ইমেল করে আমাদের জানিয়েছেন। আমরা আসলে মূল ঘটনায় যেতে চাচ্ছি, রাইট? মূল ঘটনায় যেতে চাচ্ছি। মূল ঘটনা হচ্ছে সর্বপ্রথম, আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে এখানে রেডিও ফুর্তি একটা জিনিস মানে কি বলবো, যে একটা জিনিস অনেক অনেক দিন থেকেই অনেকে SMS করে জানাচ্ছেন, যেটা সেটা হচ্ছে মিউজিক, আমাদের ভূত FM এর মিউজিক। এন্ড থ্যাঙ্কস টু মাসুম এন্ড হি ইজ হিয়ার উইথ আস, এবং থ্যাঙ্কস যে এত সুন্দর একটা মানে কি বলবো এত ভালোভাবে জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড গুলো প্লে করার জন্য। আপনার ঘটনাগুলো আমরা জানতে চাই, একদম জাস্ট ঘটনা যেতে চাই। আমার ঘটনা হচ্ছে আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমি চিটাগাং থেকে গ্রামে যখন যাই, তখন আমার বাবা মানে বিদেশ থেকে আসার পরে, তখন আমি গ্রামের বাড়িতে যাওয়ার পরে, তখন একদিন রাত্রের বেলা যখন প্রায় 3:30 বাজে, তখন আমি ঘুমানো অবস্থায় তখন আমার আব্বু ফজর নামাজ পড়ার জন্য ডাক দেয়। তখন উষ্ণ শীতের দিন, আচ্ছা তখন আমি উঠতে চাইলাম না। অনেকক্ষণ ডাক দেওয়ার পর আমার আব্বু আবার মসজিদে চলে গেল। তারপর এর 5-10 মিনিট পরে আমার আম্মু মানে ডাকতেছে যে মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। তারপর তখন আমি উঠে গেলাম। উঠে আমাদের বাড়ির পাশে যে পুকুর একটা আছে, ওই পুকুরে উজু করতে গেলাম। তখন খুব অন্ধকার, ছিল না, খুব অন্ধকার। তখন যখন উজু করি, তখন আমাদের পুকুরটা একটু বড়, আশেপাশে একটু জঙ্গল, ঠিক আছে, বাসা যা আছে। তখন আমি হঠাৎ করে চোখ পড়ে পুকুরের ওই পার কোনার মধ্যে যে একটু আলোকিত দেখতে পাই, মানে আলো দেখতে পান? হ্যাঁ, একটু আলো দেখতে পাই। তারপর আমি কেয়ার করি না। তারপর আমি উজু বানিয়ে তাড়াতাড়ি করে উজু বানিয়ে তারপর বাসায় চলে আসি। বাসায় এসে তারপর কিছু বলি নাই। তারপর হাত মুখ মুছে টুপি নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মসজিদটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে 7-8 মিনিট লাগে যাইতে। আচ্ছা,
যখন যাই তখন মানে আমাদের পুকুর পাড়ের পাশ দিয়ে যেতে হয় আর কি। তখন বললাম তো পুকুর পাড়ের পাশ দিয়ে মানে কিছু জঙ্গল টাইপের, তারপর খাল আছে, খালের নিচে আবার একটু জঙ্গল টাইপের গ্রামে যেরকম হয়। তখন হাঁটতে হাঁটতে পুকুরের কোনায় যখন যাই তখন আশেপাশে আম গাছ, তারপর বড়ই গাছ, তারপর বিভিন্ন ধরনের কাঠ গাছ আছে। তখন আমি হঠাৎ করে চোখ পড়ে পুকুরের মাঝখানে। তখন পুকুরের মাঝখানে যখন চোখ পড়লো তখন দেখি পুকুরের মাঝখানে মানে এক সাদা কাপড় পরে অনেক লম্বা, মাথায় ঘুমটা দেওয়া, কিন্তু চেহারা দেখা যায় না। আচ্ছা। তখন আমার চোখ পড়ে এখানে, তখন আমি এখানে দাঁড়িয়ে যাই। তখন হঠাৎ, এটা ছেলে ছিল না মেয়ে ছিল? এটা ছেলে ছিল না মেয়ে ছিল এটা আমি বলতে পারবো না, কারণ চেহারা দেখা যায় না, ঠিক আছে, ঘুমটা দেওয়া না, অন্ধকার টাইপ। ওকে। তারপর সাদা উপরের দিকটা মানে নিচের দিকে আলোকিত, কিন্তু উপরের দিকটা একেবারে অন্ধকার, মানে মুখ অন্ধকার। মুখ অন্ধকার, কিন্তু মুখ অন্ধকার। ওকে। তার মানে একটা কাপড়ের ঘুমটা এবং তার মাঝখানে একদম পুরোপুরি অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। অলরাইট। তারপর আমি দাঁড়িয়ে গেলাম। তারপর তখন হঠাৎ করে দেখি যে আমার ভয় চলে গেল। কিন্তু উনি সামনে আছেন বা তারপরে আপনার কোনো ভয় লাগছে না? আমার কোনো ভয় লাগতেছে না। পুকুর মাঝখানে দেখলাম যে দাঁড়ানো অবস্থা। তখন আমি দাঁড়িয়ে যাই, তখন দেখি মানে পুকুর মাঝখান থেকে ও আমার সামনে দিয়ে মানে এগোতে লাগলো। তারপর আমি সামনে যখন তাকিয়ে থাকলাম তখন আস্তে আস্তে হঠাৎ করে উপরে এসে আমার থেকে এক হাত দূরত্ব অবস্থায় প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার সামনে মানে দাঁড়ায় থাকছিল আর কি। তখন আমি ওই সময় ভয় পাইনি, ঠিক আছে। তখন প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার সামনে দাঁড়ায় থাকছিল। তারপর হঠাৎ করে আবার মানে দাঁড়ানো অবস্থায় ও আবার চলে গেল। চলে যাওয়ার পরে পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের মধ্যে একটা বড়ই গাছ আছে। আচ্ছা। বড়ই গাছের সাথে দেখি যে হঠাৎ করে ওই বড়ই গাছের সাথে এটা মিশে গেল। হঠাৎ করে মানে ভ্যানিশ হয়ে গেল, একদম ভ্যানিশ হয়ে গেল। ওকে। তখন কিন্তু ও যখন আমার সামনে দিয়ে ছিল তখন কাপড়ের মানে আশেপাশে আলো হয়ে গেছিল আর কি। আচ্ছা। আলো দেখে তারপর বড়ই গাছের সাথে মিশে যাওয়ার পর হঠাৎ করে আমার মনের ভিতরে মানে গভীর ভয় চলে আসলো। মানে উনি যতক্ষণ আপনি সামনে দেখেছেন ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভয় ছিল না? ভয় ছিল না। যে মুহূর্তে চলে গেল হঠাৎ করে আমার ভিতরে ভয় চলে আসলো। ওকে। কিন্তু এটার কারণ কি আমি মানে জানি না কি কারণ। আমার যে ধারণাটা হচ্ছে যে ওই সময় হয়তো ফজরের নামাজের সময় আজান পড়ছিল, তখন আমি উজু অবস্থায়, হয়তো এরকম উজু অবস্থায় দেখে সেজন্য কোন মানে আপনি চলে যাওয়ার পরেও তো উজু অবস্থাতে ছিলেন। হ্যাঁ, তখন তো ভয় লেগেছে। এটা হয়তো কারণ না, কিন্তু মানে তখন হয়তো আপনি অতিরিক্ত ভয় পেয়েছিলেন এবং আপনার সেন্স গুলো কাজ করছিল না আসলে। সামনে দেখার ফলে, ওইরকম একটা জিনিস সামনে দেখার ফলে পরে আর কোনদিন এরকম কোন ঝামেলা হয়েছে বা তারপরে অসুস্থ হয়েছেন বা এরকম কিছু? না, এরকম কোনো কিছু হয়নি। তারপর পরবর্তীতে ভয় যখন বাসায় চলে গেলাম তখন আর নামাজ পড়া হলো না। তারপর আমার আম্মুকে ঘটনা বলে পরে মানে এটা পরে বিশ্বাস করে আমি বলার পরে তারপর ঘরে নামাজ পড়ে ফেলি আর কি। আপনি যখন এই ঘটনাগুলো আপনার ফ্যামিলিতে বলেছেন তখন তারা বিশ্বাস করেছে? বিশ্বাস করেছে, প্রথম বিশ্বাস করেন। আমি যখন মানে বিশ্বাস করার মতো যখন ওদেরকে খুলে বললাম যে এটা রিয়েল, তখন ওরা বিশ্বাস করতে বাধ্য। সেটাই, মানে ঘটনাগুলো আসলে সাধারণত কেউ বিশ্বাস করতে চায় না। আমিও এটা বলছি, যারা শুনছেন আসলে বিশ্বাস করতে বলছি না, আমি বলছি ঘটনাটা শুনুন। কারণ উনি চিটাগং থেকে এসেছেন এই ঘটনাটা, এবং উনি যে ওনার যে এক্সাইটমেন্ট ওনার মধ্যে দেখছি, উনি যা দেখেছেন তাই কিন্তু আপনাদের বলছেন। মানে এখানে কোনো সাক্ষী রাখতে চাচ্ছি না আমরা, বা আপনাদেরকে বিশ্বাস করার জন্য কোনো কিছু বলছি না। আপনার ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা কি আগে বা পরে কোনোদিন ঘটেছিল? হ্যাঁ, আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটেছিল, আমার আম্মুর ক্ষেত্রে বলবো। আচ্ছা। যখন আমার আম্মু যখন আমরা বড় হই তখন আমার আম্মুর মুখ থেকে শুনি। আচ্ছা। যখন ছোট অবস্থায় আমার বয়স তখন 1 থেকে 1.5 বছর। আচ্ছা। তখন অনেকদিন আগে না? এটা কতদিন আগে হবে? তাও হবে 1989-90 দিকে। ওকে। এটা তখন আমি যখন ছোট 1 থেকে 1.5 বছর, তখন আমি আমার বাসায় ছিল, আমার আম্মু ছিল, আমার আব্বু ছিল আর আমার দাদু ছিল। আচ্ছা। তখন আমার আব্বু বাড়িতেই থাকতো। তখন আমাদের মানে বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলো দূরে একটা গাং ছিল আর কি।
আচ্ছা গাঙের ওই পার একটা খাঁটি ছিল যেখানে আমাদের মাছ প্রতি বছর মাছ দেওয়া হতো। আচ্ছা ওই মাছ মানে রাত্রেবেলা পাহারা দেওয়া হতো আর কি। মানে আমার পাহারা দিত, কারণ পাহারা না দিলে হয় কি মানে মাছ চুরি হয়ে যায়। আচ্ছা প্রতি রাত্রে ঠিক 9টার দিকে খাওয়া দাওয়া করে তারপর চলে যেত। আচ্ছা ওইখানে আমার আব্বু মানে রাত কাটাতো। ওইখানে একটা ছোট ঘর করেছিল মানে থাকার জন্য। তারপর একদিন নাকি হঠাৎ করে যখন আমার দাদু এক রুমে থাকতো, আমার আম্মু আর আমি এক রুমে থাকতাম, তখন 2 থেকে 2:30টার সময় তখন হঠাৎ করে মানে দরজা নক করতেছিল কে যেন। আচ্ছা তখন হঠাৎ করে আমার আম্মুর নাম ধরে মানে নক করতেছে, 3বার নক করছে, ঠিক আছে? 3বারের উপরে আর নক করে নাই আমার আম্মুর নাম। তখন আমার আম্মু সজাগ হয়ে গেল, তখন দরজা খুললো। দরজা খোলার পরে আম্মু কেন দরজা খুললেন? মানে কোনো পরিচিত কণ্ঠস্বর কি মনে হয়? হ্যাঁ পরিচিত। মানে ওইটার জিনিসটা কি, আমার আম্মু যেটা বললো, আমার আম্মু বলতেছে মানে আমার আব্বুর মানে চেহারার মানে ইয়া করে ধারণ করে ও নাকি আসছিল। আচ্ছা ঠিক আছে, যখন আসছিল তখন মানে কণ্ঠস্বর ঠিক অবিকল আমার আব্বুর মতো। আচ্ছা আচ্ছা, তাহলে তো খোলার কথা। হ্যাঁ কণ্ঠস্বর। তখন দরজা খুলে তারপর আমার আম্মু মানে ধারণা করছে কি এত রাত্রে গেল 9টার দিকে, সকালে প্রতিদিন সকালে আসে, কিন্তু 9টার দিকে যাওয়ার পরে আবার হঠাৎ করে আবার মাঝরাতে কেন আসলো? আসার তো কথা না। তখন দরজা খুলে দেখলো যে চলে যাচ্ছে। আচ্ছা, চলে যাওয়ার পরে আমার আম্মু হঠাৎ যাই না মানে হয়তো সায়েন্স অন্যরকম হয়ে গেছে, ওনার পিছনে পিছনে আমার আম্মু ছুটতে লাগলো আর কি। আচ্ছা, ওই তখন নিশ্চয়ই আপনার আম্মুর মাথায় অন্য কোনো কিছু কাজ করে নাই? না, অন্য কিছু কাজ করে নাই। আর ওই সামনে যে আছে ও খেয়াল করে নাই যে আমার আম্মু পিছে পিছে যাচ্ছে, ও পিছনের দিকে আর তাকায় নেই। আচ্ছা, তখন আমাদের পুকুর পাড়ে কোনার মধ্যে একটা মানে জাম গাছ ছিল। আচ্ছা, অনেক বড় জাম গাছ। তখন পুকুরের নিচে নামার সময় তখন গিরা পর্যন্ত পানি পর্যন্ত নামছে আমার আম্মু। আমার আম্মু ছিল ওইটার মানে ওই সামনে যে ছিল ওর থেকে 2 থেকে 3 হাত দূরত্ব হবে, এরকম দূরত্ব ছিল। তখন আমার আম্মু চলে যাচ্ছে। হঠাৎ করে নাকি আমি যখন সাধারণত 1 থেকে 1.5 বছর মানে যে বাচ্চা তারা সহজে খাট থেকে কিন্তু নামতে পারে না, ঠিক আছে? কিন্তু আমার আম্মু থেকে যা শুনলাম যে তখন আমি কিভাবে খাট থেকে নামলাম, কিভাবে পড়লাম আর কিভাবে সজাগ হলাম আমি মানে নিজেও বলতে পারি না। তখন হঠাৎ করে দরজার সামনে এসে মানে অনর্গল মানে চিৎকার করতে লাগলাম আর কি। আচ্ছা, চিৎকার করতে লাগলাম। হঠাৎ করে আমার আম্মু মানে আমার কান্নার স্বর শুনতে পেল। তখন নাকি হঠাৎ করে পিছন দিকে দেখে যে দরজার সামনে দাঁড়িয়ে আমি কান্না করতেছি প্রচন্ড। তখন আমার আম্মু ওই জায়গা থেকে দৌড়ে চলে আসে। আচ্ছা, তখন আর পিছন দিকে ফিরে নেই। ঠিক আছে, তখন ফিরার পরে ঘরে আসার পর আমার দাদু ঘুম থেকে উঠলো। কি হলো মানে ও সামনে দরজা এসে কেন কান্না করছো, তুমি কোথায় গেছো, মানে এরকম করার পরে আমার দাদুকে সবকিছু খোলার পর বলার পরে তারপর সকাল হলো। সকাল হওয়ার পরে আমার আব্বু আসলো ওই গ্যাং থেকে। তারপর আমার আব্বুকে কোয়েশ্চেন করা হলো যে আপনি কি রাত্রেবেলা আসছেন 2টা থেকে 2:30টার দিকে? তো না, তো আমি তো রাতের বেলা আসিনি, আমি তো রাতে ওইখানে মানে থাকছিলাম। আচ্ছা, তারপরে তার মানে একদম পুরো ব্যাপারটাই অন্যরকম কিছু একটা ছিল। হ্যাঁ, অন্যরকম। আপনার আব্বু যদি ওখানে থাকেন, মাছের ওই জায়গায় থাকেন, তাহলে এইখানে যিনি এসেছিলেন তিনি কে? এটা আমার কোয়েশ্চেন যে এটা যেটা ধারণা করছি যে অনেক ক্ষেত্রে জিন যেগুলো বলা হয় এগুলো অনেক ধরনের রূপ ধারণ করতে পারে, এসে মানুষের ক্ষতি করতে পারে। সবসময় যে ক্ষতি করে তাও না, হ্যাঁ, অনেক সময় মঙ্গলও করে আছে, কিন্তু মাঝে মাঝে দেখি যে মানে ক্ষতি বেশি। আমরা একটা ব্রেকে যাব এবং তার আগে আমরা জানিয়ে দিই যে আজকে কারা কারা আমাদেরকে এখনো পর্যন্ত SMS করেছেন, অসংখ্য মানুষ। তারপরে আমরা SMS করার নিয়মটা বলি, শাউট লিখে SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বার। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চিটাগং থেকে এতদূর কষ্ট করে এই ঢাকায় এসে আমাদেরকে এসেছেন এবং সেই খবরটা জানিয়েছেন এবং এই স্টুডিওতে কষ্ট করে এসে আমাদের সাথে শেয়ার করলেন আপনার অভিজ্ঞতা।
থ্যাংকস আ লট। এবং আশা করছি সবসময় এখন থেকে ভূত এফএম এর সাথে থাকবেন, রেডিও ফুর্তির সাথে থাকবেন, রাইট? ওকে, আমাকে SMS করেছেন চন্দন, SMS করেছেন সজীব, ফয়সাল, রনি, SMS করেছেন অরিত্র, SMS করেছেন রাজশাহীর মাইয়া, SMS করেছেন ভূম। ওকে, আমাকে SMS করেছেন এছাড়াও আজম, SMS করেছেন সুমাইয়া, আয়ান, ফারাহ, SMS করেছেন আম্মি ভূত, আচ্ছা, SMS করেছেন উদয়, SMS করেছেন তুষণ, অভিক, SMS করেছেন আমাকে শাহানি, তাজিন সহ আরো অনেকে। সো স্ট্রেট ইন রেডিও ফুর্তি অ্যান্ড SMS পাঠাতে থাকুন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে থাকুন। আপনি দেখছেন যে আপনাদের গত সপ্তাহে SMS গুলো আমরা অনেক সযত্নে রেখে দিয়েছি, আর এই মুহূর্তে আমরা একটা গান শুনে আসবো। ইন দ্য মিন টাইম যে গানটা যে আপনাদের SMS এর জন্য এক্সপেক্ট করবো, আর এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে ডিওর গান লক আপ দ্য ওয়ার্ল্ড, রাইট? লক আপ দ্য ওয়ার্ল্ড। চল শুনে আসি। থেকে আপনার সাথেই আছে ভূত এফএম, সাথে আছে রাসেল, শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আর এই মুহূর্তে আমার সাথে ভৌতি স্ট্রিমও রয়েছে এবং সেখানে রয়েছেন সুমন ভাই এবং জিবরান ভাই। তবে তার আগে আমরা কথা বলতে চাই ঝিলিকের সাথে, একটু ঝিলিকের সাথে কথা বলবো এবং সে আমার সাথে এখন টেলিফোনে রয়েছে। হ্যালো ঝিলিক, ঝিলিক শুনতে পাচ্ছেন? ওকে ঝিলিক, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা ঝিলিক, আপনার সাথে আমরা আজকে ঝিলিকের আসলে আমি সবাইকে একটু জানিয়ে দিই যে আজকে ঝিলিকের আমাদের এইখানে আসার কথা ছিল, ইনফ্যাক্ট আমাদের এই শোতে তার জয়েন করার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি বলে তার সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। তো ঝিলিক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসলে আমি এই ফ্ল্যাটে বলতে যাচ্ছি। আচ্ছা একটু মাউথ পিসটা একটু কাছে নিয়ে কথা বলা যাবে, কারণ আপনার ভয়েস আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা এখন? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, আমি যে ফ্ল্যাটের কথা বলতে চাচ্ছি ওখানে আমি মুভ করেছিলাম 2000 সালে। তো ওখানে যে কারণে যাওয়া হয়েছিল কোনো ভালো রিজন ছিল না, তাই আর কি যাওয়ার পর সবাই খুব মন খারাপ ছিল। তখন যেহেতু আমার বাবা নারায়ণগঞ্জে ছিল, তাই আমরা অনেক কাজিনরা মিলে, আমার আম্মু, আমি, আমার আপন বড় বোন আর কয়েকটা কাজিন মিলে আর কি ফ্ল্যাটে থাকতাম। তো যাওয়ার পর যেটা হয় যে প্রথম দিন রাত্রে একটা ঘটনা বলি যেটা আমার সাথে হয়েছিল। ওই দিন এমনি নতুন কোনো জায়গা গেলে আমরা তেমন একটা ভালো করে ঘুম আসে না। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো আমি ঘুমার চেষ্টা করতেছিলাম, সবাই প্রায় ঘুমে যাচ্ছিল, আমি আমার বোন জেগেছিলাম। তো হঠাৎ করে কেমন জানি আওয়াজ শুনতে পেলাম যে পাশের, হ্যালো আমি শুনতে পাচ্ছি, বলেন। কেমন জানি আওয়াজ শুনতে পেলাম যে পাশের রুম থেকে অতিরিক্ত মাত্রায় আওয়াজ আসতেছে। তোমার বড় বোন বললো যে কোনো রকম কোনো ব্যাপার না, মনে হয় উপরের ফ্ল্যাট থেকে আসতেছে। আমি বললাম যে না দিদিমণি, মনে হয় পাশের রুম থেকে আসতেছে। তারপর কোনো মতে আমাকে বুঝায় রয়েছে, ঘুম পাড়ালো। তারপর একটা ঘটনা বলি যে আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে আমার আম্মুর মানে পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়েছিল, ব্যবহার পুরা নতুন বছরের পর থেকে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন জানি করতে সবার সাথে খুব খারাপ বিহেভ করে, ছোটখাটো কথায় খুব রেগে যায়। তো তারপর আর কি যেটা দেখা যাচ্ছিল যে আম্মু কারোর সাথে কথা বলে না, খায় না, দেয় না, খুব কষ্ট করে খাওয়াতে হয়, খুব ছোট ছোট কথায় রাগ হয়ে যায়। তো আব্বু আর কি আম্মুকে জিজ্ঞেস করলো যে আচ্ছা শশী, তুমি এরকম কেন করতেছো? তখন আম্মু বললো যে আমার তো অনেক বন্ধু আছে। বলে তোমার কি বন্ধু? বলে যে আমার বিড়াল একটা বন্ধু আছে না।
তো ওটা শুনে সবাই মানে হতবাক হয়ে যায়, মনে করে যে মানে ডিপ্রেশনের মনে হয় সব বলতেছে। আচ্ছা, কিন্তু আসলে ওখানে অন্যরকম ঘটনা ছিল। তো একসময় আপনারা কিভাবে জানলেন যে ওখানে অন্যরকম ঘটনা ছিল? আম্মুর তার 2-3 মাস পরে আম্মুর পুরা ডান সাইড প্যারালাইজ হয়ে যায়। ওই বাসা ওঠার পরে? হ্যাঁ, বাসা ওঠার পরে প্যারালাইজ হয়ে যায়। তো অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তাররা কোনো কিছু ভুলই খুঁজে পাচ্ছে না তার শরীরের মধ্যে, যে কারণে প্যারালাইজ হতে পারে। আচ্ছা। তো তারপর ডাক্তারের তাকে সাথে একটা ভিটামিনের ওষুধ দিল, আর একটা 3 মিলিগ্রাম মনে হয় একটা ঘুম ওষুধ দিল। আচ্ছা। তো ওটা দেওয়ার পর কি মানে আব্বু বললো যে তোমার আম্মুর তো মানে রাত্রেবেলা চেহারা অন্যরকম হয়ে যায়। আমরা সবাই হাসতেছি, বলি যে আব্বু তুমি কি বলতেছো। তারপরে আর কি একদিন একটা ঘটনা শুনতে পেলাম আব্বুর কাছ থেকে, যে তোমার আম্মু মানে রাত্রেবেলা কি করে, ঘুমায় না, ঘুমের থেকে উঠে সে মানে রাত্রেবেলা বাথরুমে যায়। বাথরুমে গেলে বাথরুমে গিয়ে কার সাথে জানি এত কথা বলে, মানে সব আগের কথা বলে। আর তারপর আম্মু মানে বেরোয় না। আর আম্মু যখন বাথরুম থেকে বেরোয় তখন আম্মুর গায়ের মধ্যে খুব খামচির দাগ দেখা যাচ্ছিল, যেগুলো আর কি হ্যাঁ মানুষের হাতের হইতে পারে না, যেগুলো আর কি এনিমেলের কিছু একটা। আচ্ছা। তারপর আরেকটা ঘটনা হয় আমার একটা কাজিনের সাথে। সেটা হলো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর ও তার মানে বাইরে থেকে আসছে মাত্র বাসায়। আচ্ছা। তো আসার পর খুব ভালো হাসাচ্ছি, সবাই কথা বলতেছে। ও বলছে ঝিলিক তুমি একটু পরে রেডি হও, আমি বাথরুমে যাবো। আমি বললাম ঠিক আছে। আচ্ছা। তো বাথরুমে গেছে, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, আমি মেয়েকে লেটেছি বেরো, কিন্তু কোনো শব্দ নাই। তারপর আমি আব্বুকে গিয়ে বললাম যে আব্বু অনেকক্ষণ ধরে আব্বু বাথরুমে গেছে, বেরোচ্ছে না। তো আব্বু ধাক্কাতেছে বাথরুমের দরজা, কিন্তু কেউ দরজা খুলে না। আচ্ছা। তো আর কি আব্বুকে বাধ্যগত মানে আরো কয়েকজন গার্ড ডাকিয়ে এনে তারপর দরজাটা ভাঙতে হলো। ভাঙার পর দেখলো যে আমার ওই আব্বুর হাত পা বাঁধা, মুখ বাঁধা, তার মানে সালোয়ার কামিজের কাপড় দিয়ে। আচ্ছা। যেটা নিয়ে গেছিল বাথরুমে তো উনি একাই ঢুকেছিলেন? হ্যাঁ, উনি একাই। আর ওই বাথরুমের যে জানলা ছিল যেটা এতটা ছোট যে একটা মানে ছোট একটা পাখি ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, তো আর তার গায়ের মধ্যে অনেক অসংখ্য আঁচড়ের দাগ। আচ্ছা। মানে খুবই খারাপ অবস্থা। তো রুমে আনার পর আপুকে যখন মানে আপুর জ্ঞান ফেরানো হলো, তখন আর কি আপু বলতেছে যে আমি যখন গোসল করতে ঢুকছি তখন জানলায় দেখছি একটা কালো রঙের বিড়াল বসে আছে। মামা তারপরে আমার কোনো কিছু মনে নেই। এটাই ছিল আপুর কথা আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখানে সুমন ভাই আছেন, আমি এই প্রসঙ্গে আসলে কিছু বলতে চাই না। আমি আগে সুমন ভাই একটু হ্যালো বলতে চাই। সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো আজকে ভয়ঙ্কর ভালো। এবং সুমন ভাইয়ের গল্প শুভ। তারপরে সুমন ভাই আপনি শুনেছেন ঝিলিকের ঘটনাটা? আমি প্রথম দিকটা শুনতে পারিনি, আমি পরের পার্টটা শুনছি। রাইট। ঝিলিকের বাসা ঢাকাতেই, এবং সেই ঢাকাতেই এই ঘটনাগুলো ঘটছে। তো ঝিলিক, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাটা। ওকে। আমার মনে হয় যে মানে আপনি অনেক সুন্দর করে বলেছেন, সবকিছু গুছিয়ে বলেছেন। থ্যাংক ইউ। ওকে। সো আমরা ঝিলিকের সাথে তখন কথা বলছিলাম, অ্যান্ড ঝিলিক আমাদেরকে যে ঘটনাটা জানালো সেই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের, এবং আমাদেরকে ইমেইলই করেছিল। আজকে তার এখানে থাকার কথা ছিল, থাকলে হয়তো আরো অনেক কথা বলা যেত ঝিলিকের সাথে। আজকে আমরা তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে শেয়ার করতে চান ঠিক সেম ওয়েতে আপনারা শেয়ার করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, তার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনার নাম, ঠিকানা এবং ইমেল নাম্বার সহ, নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার সহ ইমেল করতে পারেন আমাদের bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। অ্যান্ড আমরা মনে হয় যে এখন যেটা আর কিছু না করে সরাসরি সুমন ভাইয়ের কাছে চলে যাই, এবং সুমন ভাইয়ের আজকে মানে কি বলবো যে ভরপুর গল্প আছে, ঘটনা আছে, একটা ভরপুর ঘটনা। ঠিক না, অ্যাকচুয়ালি না, আজকে অ্যাকচুয়ালি আমরা এই ভূত এফএম শুরু হওয়ার আগেই কিছুক্ষণ আগে আলাপ করছিলাম আমরা সবাই একসাথে, যে আমরা যে ভয় পাই, এবং ভয় পাওয়ার পর কোন একটা জিনিস আমরা দেখলাম বা এক্সপিরিয়েন্স করলাম বা শুনলাম একটা আওয়াজ বা কিছু, অনেক সময় আমরা এরকম ভয় পাই। কেউ এটা মনে করে যে ভূত, কেউ স্পিরিট বলে, কেউ বলে জিন, এই টাইপের। তো হয়তো আমাদের অ্যাকচুয়ালি হিউম্যান নেচার, আমাদের মধ্যেই আছে জিনিসটা, ভয় পাওয়ার অবশ্যই। সো এক একজন জিনিসটা এক এক ভাবে নেয়, বাট
আমি আজকে ওই একটা ঘটনা বলবো যেটার মানে ভয় নিয়েই আর কি, মানে আমি একবার প্রচন্ড রকম ভয় পেয়েছিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি অনেক জায়গায় তো যাওয়া হয়, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, বাট রাসেল তো ভালো করে জানো যে ভয় একটু কম পাই। হ্যাঁ, সবসময়। এবং মানে যেটা হচ্ছে যে আমি সময় আমি হচ্ছে ঘটনা বলছিলাম, এবং আমি যখন আমার বাসাতে আমি কয়েকদিন একটা সাউন্ড শুনতে পাই, এবং আমি উঠে ওই সাউন্ড পর্যন্ত গিয়েছিলাম আপনার কথা শুনে, যে আপনি যখন দেখেন যে এরকম একটা সাউন্ড হচ্ছে তখন তার কাছাকাছি চলে যান। তো সুমন ভাই এতটা সাহসী, আমি সাহস দেখাতে গিয়ে অবশ্য ফলটা ভালো হয়নি, এখনো পর্যন্ত খুব বাজে অবস্থায় আছি। আসলে এটা অভ্যাস হয়ে যাবে। মানে আমি একসময় ছোটবেলায় আমি একসময় অনেক ভীতু ছিলাম। আচ্ছা, বাট ভীতু থাকার পরে মানে একটা ব্যাপার কিন্তু থাকে, আমি দেখেছি যে যারা এইসব ভূত টুত জিনটিন এগুলো বিশ্বাস করে বা যারা এগুলোতে ভয় বেশি পায় তারা ভূতের গল্প বেশি শুনতে চায়, ইন্টারেস্ট বেশি থাকে, জানতে চায় বেশি। সো এটা অ্যাকচুয়ালি ঘুরে ফিরে একটা ওই এন্টারটেনমেন্টের মতনই ব্যাপার। কয়েকদিন আগে আমাকে একজন বলছিল যে হ্যাঁ এই ভূত স্টেটে কি বা ভূত এফএম এটা কি, এখানে যে এত কিছু গল্প হয় এগুলো তো সত্যি না, এগুলো তো চাপা। আমার কথা ছিল যে ওগুলা সত্যি নাকি মিথ্যা অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে চিন্তা করার করে শোনার বা দেখার কোনো দরকার নেই। আমরা স্টিফেন কিং এর বই পড়ি কেন, মানে আমরা ভয়ের গল্প পড়ি কেন, সেটি আমরা এন্টারটেইন হতে চাই, রাইট? একদম। কেউ হয়তো ভয় পেতে চায়, কেউ মজা পেতে চায়, এই কারণেই পড়ে। বাট কারো তো স্টিফেন কিং তো কখনো বলে নাই যেগুলো বিশ্বাস করো। আমরা বলছি এগুলো বিশ্বাস করার দরকার নেই, এগুলো শুনে যদি আপনারা মজা পান বা এন্টারটেইন হন সেটাই হচ্ছে ব্যাপার। একদম। সো এই হ্যাঁ, এখন আমি একটা ঘটনা বলি, এটা কয়েকদিন আগের কথা। মানে রাতের বেলা আমি তো ঘুমাই অ্যাকচুয়ালি সকালের দিকে, তো আবার আমার বেডরুমটা মধ্যে জানালা আছে দুটো, বাট জানালা দুটো বোধহয় আমি এই বাসায় এসেছি 4 বছরে খোলা হয়নি আর কি। সবসময় বন্ধ থাকে এবং খুব ডার্ক কালারের মোটা কাপড়ের পর্দা। সো যারা আমার বাসায় দিনের বেলা আসে দেখে যে আমার রুমে লাইট জ্বলছে, বিকজ অন্ধকার থাকে প্রচন্ড, মানে দিন হোক রাত হোক কোনো ব্যাপার না আর কি। তো আমি ঘুমাতে গিয়েছিলাম সকাল 8:30টার দিকে মোস্ট প্রবাবলি, তো শুতে গেছি এবং রুম পুরোপুরি অন্ধকার। তারপরে আমি শুতে চলে গেছি, আমি শুয়ে পড়েছি, তারও বেশ কিছুক্ষণ পর মানে ঘুম আর তন্দ্রার মাঝামাঝি একটা অবস্থা, মানে পুরোপুরি ঘুমায়ও নাই আবার জেগে বসে এরকম একটা অবস্থা। এবং ওই যে রুমের মধ্যে মাঝে মাঝে টুকটাক আওয়াজ, এগুলো নিয়ে এর আগেও আমি অনেকবার আলাপ করেছি যে ওরকম টুকটাক যে একটা আওয়াজ টাওয়াজ হচ্ছে। তো এগুলো খুব নর্মাল জিনিস, এগুলো স্বাভাবিক, এটা সব বাসাতেই হয়, তার মানে এই না যেখানে ভূত জিন আছে। সো এরকম একটা অবস্থাতে হঠাৎ করে একটা আমার মাথার পেছনের দিকে একটা পার্টিশন আছে অ্যালুমিনিয়ামের, ওই ভিতরে ডিভিডি বইয়ের লাইব্রেরি, সো গ্লাসের পার্টিশন। তো হঠাৎ করে মনে হয় গ্লাসে একটা টপ করে একটা আওয়াজ হলো, অ্যাজ ইফ কেউ গ্লাসে টোকা দিয়েছে এই টাইপের একটা আওয়াজ। তো শুনে আমি হঠাৎ করে একটু চমকে উঠলাম যে কি ব্যাপার, আওয়াজ কি ব্যাপার। আমি ঘুরলাম, আমি আবার ঘুমানোর সময় আমি চাদর পুরো মাথার উপর দিয়ে ঘুমিয়েছি, মানে কিছুই দেখা যায় না, জাস্ট একটু নিঃশ্বাস নেওয়ার জন্য একটু ফাঁকা থাকবে, ওদিক দিয়ে জাস্ট নিঃশ্বাসটা নিবো আর কি, বাতাসটার জন্য। তো আমি চাদরটা সরিয়ে আমি জাস্ট উল্টা দিকে ঘুরলাম, ঘুরে দেখলাম যে আছে না কিছু না, আমি আবার ঘুমিয়ে পড়তে গেলাম। তো আমি আবার মুখের মধ্যে চাদর দিতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমার চাদরের ফাঁক দিয়ে যে জায়গাটা ফাঁকা আছে ওদিক দিয়ে আমি দেখলাম যে আমার বিছানার পাশে হচ্ছে কম্পিউটার টেবিলের পাশে যেই চেয়ারের ঠিক পেছনে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে একটা সাদা একটা শেপ। আমি খুব ভালো করে তাকিয়ে বুঝলাম যে এটা একটা ফাঁসির দড়ি ঝুলছে, এবং এটা দেখার সাথে সাথে আমি খুব চমকে উঠেছি স্বাভাবিকভাবে, একটা ফাঁসির দড়ি টাইপের একটা জিনিস আমার কোথেকে আসবে। আমার রুমে আমি সবসময় দরজা লক করে ঘুমাই এবং আমি কিছুক্ষণ আগে শুতে গেছি, এভরিথিং ওয়াজ ফাইন। সো এটা দেখে আমি ফার্স্টে খুব চমকে যাই, তারপরেই আমি চিন্তা করি যে না, ব্যাপারটা হচ্ছে কিছুই না, ওই মাঝে মধ্যে চোখ বন্ধ করে থাকলে চোখ খোলার পরে অন্ধকারের মধ্যে আলো অনেক আধারের একটা, তখন তো সকাল খুবই হালকা আলো, মানে খুবই হালকা, মানে কিছু মানে শেপ গুলো বোঝা যাচ্ছে রুমের মধ্যে। সো আমি আবার চোখটা বন্ধ করলাম, বন্ধ করে আবার তাকালাম দেখার জন্য, চেক করার জন্য, দেখলাম যে এখনো ইটস স্টিল দেয়ার। সো তখন আমি এবার একটু ভচকেলাম যে কি ব্যাপার, এটা এখন তো চলে যাওয়ার কথা, চোখের প্রবলেম। সো আমি আবার চোখটা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে আছি, আমি আবার কতক্ষণ পর আবার তাকালাম, তাকিয়ে দেখলাম এখনো ওখানে আছে। সো তখন আমার টেনশন হওয়া শুরু করলো, যে তখন আমি ভয় পাওয়া শুরু করলাম, এবং একটা সময় ভয় বাড়তে বাড়তে এরকম একটা পর্যায়ে চলে গেল। আমি যে আজকে বলছিলাম একটু আগে যে আমরা আড্ডা দেওয়ার সময় যে লাইফে অনেক জায়গায় গিয়েছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এই ভূত করতে গিয়ে বা ভূত স্টার আগে অনেক সময় মাঝে মধ্যেই ভয়টাই পেয়েছি, কিন্তু ভয়ের ডেফিনেশন যে এরকম হতে পারে এটা আমার জানা ছিল না। অসম্ভব রকম একটা ভয় আমার পুরা মনে হলো যে ঘাড়ের উপর চেপে বসছে, মানে অন্যরকম একটা অবস্থা, মানে পুরা গা মনে হয় যে জ্বলছে, মানে গরম হয়ে গেছে, এই টাইপের প্রচন্ড ভয় লাগছিল। আমি বারবার চিন্তা করছি যে
আমি চোখের সামনে যে জিনিসটা দেখছি এই সাইনটাই তো ভালো না, মানে সামনে একটা ফাঁসির দড়ি সেটাই। এর আগে এরকম হয়েছে যে এই ভৌত ইনভেস্টিগেশনে গিয়ে এরকম হয়েছে যে রুমের মধ্যে বসে আছি, টেবিলের উপর একটা গ্লাস রাখা, চায়ের কাপ টাপ এইসব জিনিসপত্র রাখা, গ্লাস পড়ে গেছে অটোমেটিক, মানে কোনো কারণ নাই আর কি। একটা গ্লাস তো এটার মধ্যে যে বাতাসে পড়ে যাবে, এইগুলো আমরা দেখেছি, এগুলো দেখে কখনো ভয় লাগে নাই। আচ্ছা ঠিক আছে, গ্লাস মানে আমি যদি এখন বলি যে হ্যাঁ ঠিক আছে আমি জিন বিশ্বাস করি, জিন এই কাজটা করেছে, তো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে একটা জিন এসে একটা গ্লাস ফেলে দিচ্ছে, এটা যদি একটা মানুষ ফেলতো আমি বলতাম যে আচ্ছা গ্লাসটা ভেঙে ফেলতে বেচারা, এটা এখানে তো ভয়ের কিছু নাই, তুমি তো গ্লাসই ফেলেছো, বেশি তো আর কিছু করো নাই, সেখানে ভয় পাবো কেন? তো এইভাবে সবসময় চিন্তা করি। বাট কেউ যে একটা ফাঁসির দড়ি ঝুলে সামনে যদি দাঁড়ায় থাকে, এটা কিন্তু একটা ভয়ের একটা ব্যাপার। তখন আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি যে আমার সামনে এখন যেটা আছে এটা ভালো কিছু না, একটা খারাপ একটা জিন বা ব্যাড স্পিরিট বা যেটাই বলি, মানে ইভিল একটা কিছু, এবং আমার সামনে এবং যে কোনো কিছু একটা বুঝাতে চাচ্ছে, হ্যাঁ সে একটা ফাঁসির একটা দড়ির ফাঁসের মতন এটা করে মানে সামনে দাঁড়ানো। সো জিনিসটা আমার কাছে তখন খুব ভয়ঙ্কর কথা। হ্যাঁ, বিকজ অ্যাকচুয়ালি এই সিনটা দেখতে ভালো লাগে না। নর্থের যে আমি একটা খোলা একটা বাসার মধ্যে আছি, মানুষজন আসতে যাচ্ছে, আমি শুয়েছিলাম দুপুরবেলা, হঠাৎ করে দেখলাম একটা কেউ আছে, কেউ ঝুলিয়ে দিয়ে গেছে বা কেউ ফাইজলামি করতেছে, ব্যাপারটা তো ওইটা না, ব্যাপারটা অনেক সিরিয়াস। এবং আমি এর আগে একবার বলেছি আমার বাসায় আমি একা থাকি, কোনো মানুষ নেই, একটা কাজের ছেলে থাকে, সে সার্ভেন্ট কোয়ার্টারে ঘুমায়, পুরো বাসায় আমি একা, রুম লকড, মানে কারো আসার কোনো ওয়ে নাই। সো ভয়টা তখন বাড়তে থাকলো, এবং বাড়তে বাড়তে একটা সময় মানে এরকম একটা পর্যায়ে আমি যেটা মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ঘটনার চেয়ে আমি ভয়ের দিকটাই আমি বেশি প্রেশার দিচ্ছি। না ঠিক আছে, ভয়টা যে কি ভয়ঙ্কর ব্যাপার এটা আমি আজ কয়েকদিন আগে টের পেলাম আর কি, রাইট? সো এত মানে ভয় একটা সময় আমার মনে হলো কি যে আমার পুরা মানে আমার গায়ে তো চাদর, মানে আমার চাঁদের উপর দিয়ে কেউ জাপতে আমাকে চেপে ধরছে আর কি। মানে আমি মানে অনেকটা যে অনেকে বলে না যে রাত্রেবেলা ঘুমানোর সময় অনেকে বোবায় করে একটা জিনিস বলে, এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স করে তারা কিন্তু বুঝে যেটা অনেক ভয়ঙ্কর, অনেক অনেক ভয় লাগে। সো তারপর যেটা হয় যে ঘুমটা ভেঙে যাওয়ার পর মনের মধ্যে একটু ভয় থাকে। সো তারপরে দুপুরবেলা দেখা যায় ভয়টা পুরো চলে গেছে, কিন্তু তারপরে কিন্তু মাথার মধ্যে থাকে একটা অনেক ভয় পেয়েছিলাম, এরকম বলে অনেকে একদম। সো এখন আমি জিনিসটা এইভাবে বলতে পারি যে বোবায় ধরলে যেই তখন যে অসহায় একটা ফিলিং হয় যে ভয়টা লাগে, এটা সে তার চেয়ে 10 টাইমস বেশি। ওকে, এবং ওটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এই জিনিসটা রিয়েল, এটা এখন স্বপ্ন না। এবং আমি ওই মুহূর্তে ওই ভয় ওই ঘটনাটার মধ্যে আমি বাস করছি, নর্থদের যে আমি এক্সপিরিয়েন্সটা পরে কাউকে বলছি তা না, আমি তখনই জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, আমার চোখের সামনে হচ্ছে। সো খুব সিভিয়ার একটা ব্যাপার। এবং এরকম একটা সময় আমি কি করে বুঝতে পারছিলাম না, তারপরে আমি কি করলাম না করলাম এবং আলটিমেটলি জিনিসটা কি হলো এই ব্যাপারটা নিয়ে আমরা ভৌতিক স্টোরিটা লাস্টে এসে বলবো। ঘটনাটা আমি আপাতত এখানে ব্রেক নিই। ওকে, আমরা একটা ব্রেকে যাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে SMS করুন এবং লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের SMS করেছেন শাগনিক, আমাদের SMS করেছেন দাইগি, মুরাদ, তামান্না, তামজিদ, ফারাহ আমাদের SMS করেছেন, মশিউর, এছাড়া আমাদের SMS করেছেন স্মিতা, সুমন, ইমতিয়াজ, রিয়াদ, আমাদের SMS করেছেন সেলভি, দিশা, অর্থী, এছাড়াও আমাদের SMS করেছেন সুমন, ইমরান, লিসা সহ আরো অনেকে। থ্যাংক ইউ আপনাদের SMS করার জন্য। আমরা একটা গানে চলে যাবো, এন্ড ইন দ্য মিন টাইম আপনারা SMS করতে পারেন আমাদেরকে, আর গানের পরে ফিরে এসে আমরা শুনবো বাকি ঘটনাটা। চলুন শুনে আসি একটি গান। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM, সাথে আছে রাসেল এবং আমাদের সাথে রয়েছেন সুমন ভাই এবং জীবন ভাই। আর সেই সাথে আমি কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন রুহান, বলছেন ভাই আমার কোনো একটা ড্রিম দেখলে তার কিছুদিন পরেই সেটা সত্যি হয়ে যায় আমার, এবং এরকম আমার লাইফে অনেক হয়েছে। ওকে, খুবই অদ্ভুত একটা ঘটনা। অধরা আমাদের লিখেছেন ময়মনসিং থেকে, ময়মনসিং মেডিকেল কলেজ থেকে, যে তিনি বলেছেন যে তাদের ভেতরে, তাদের এই ক্যাম্পাসের ভেতরে একটা পুকুর আছে, যে পুকুরে প্রতি বছরই 2-3 জন মারা যায়, এবং তার কারণটা তিনি মনে করছেন যে কোনো একটা প্যারানর্মাল ব্যাপার স্যাপার সেখানে আছে আর কি। ওকে, আদিব লিখেছেন ভাইয়া এক্সোরসিস্ট ট্র্যাডিশন অফ ইসলাম বইটা অনেক খুঁজলাম বা পেলাম না কোথাও, বড় বড় লাইব্রেরিতেও না,
এটা সুমন ভাইয়ের কাছে কোশ্চেন করেছে এবং একসাথে নির্ঝর লিখেছে ভাই এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম বইটা কোথায় পাওয়া যাবে? এটা সুমন ভাই ভালো বলতে পারবেন আমার চাইতে মনে হয়। ওয়েল অ্যাকচুয়ালি বইটা আমি কিনেছিলাম স্টেজ থেকে, amazon.com থেকে কেনা। সো বাংলাদেশে বইটা নাও না থাকতেই পারে, ইন্টারনেটের মাধ্যমে আপনি ইচ্ছা করে ট্রাই করে দেখতে পারেন এবং অনেক সময় ইন্টারনেট থেকেও কেনা যায়। আমি ইন্টারনেট থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে কিনেছিলাম। এই তো সেটাই। সুতরাং আমার যেটা মনে হয় যে আপনি এখানে বসে সেই কাজটা করে ফেলতে পারেন। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমাদের সাথে আজকে জয়েন করেছেন। এটা নতুন না, তিনি এর আগে আমার সাথে জয়েন করেছেন, রাইট? আপনার নামটা তারপর আরেকবার বলুন। আমি ইমরান। এবং ইমরান গতদিন একটা বেশ কিছু ঘটনা বলেছিল এবং আমরা সবাই সেটা শুনেছিলাম। সেই সাথে ইমরান সেই জায়গার কিছু ঘটনা বলবে আবারও। তারাস উপজেলা, তাই না? তারাস উপজেলার কিছু ঘটনা বলেছিলেন আপনি এবং সেখানে খুব অদ্ভুত টাইপের ঘটনা ঘটে এবং আমরা জেনেছিলাম যে ওইখানকার যে ঘটনাটা, মানে বাংলাদেশে প্যারানর্মাল কোনো কিছু দিয়ে সার্চ দিলে ওই জায়গাগুলো আসে, ওই বিল টিল ওই সমস্ত জায়গাগুলো আসে। তো এইখানে ইমরান একজনের নাম বলেছে পুরনো জমিদার বাড়ি এবং সেখানে যে পুকুরের পাড়ে রাজহাঁস এবং সেই রাজহাঁস কেটে খাওয়ার ফলে তাদের যে সমস্ত সমস্যাগুলো হয় এবং সেই পুরনো জমিদার বাড়ির সেই বংশের একজন, তার নাম হচ্ছে পিতল চৌধুরী। সেই পিতল চৌধুরীর কিছু মানে সাথে কথা বলে আমাদেরকে ইমরান আজকে আর নতুন কিছু তথ্য দিবে এবং কেন ওইখানে ভ্যান আলা বা কেউ যেতে রাজি হয় না সেই ব্যাপারে একটু বলুন। যে গ্রামের ওই স্পেসিফিক ওই জায়গাটায় কেন কেউ যেতে রাজি হয় না, এটা আপনি জানতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, কেন যেতে রাজি হয় না? আচ্ছা, এটার কারণ হচ্ছে যে ভ্যান যে চলতো আগে, ওখানে রাতের বেলা ওই এলাকাটা তো বিচ্ছিন্ন একটা গ্রাম, তো গ্রামের লোকেরাই যা করছিল যে কতগুলো লোক নিয়ে রাতে পাহারা দেওয়ার জন্য কিছু লোক নিয়োগ দিয়েছিল যে ওরা রাতে পাহারা দিবে। তো কোনো একটা কারণে বা একজন লোককে মেরে ফেলা হয় ঘটনা এবং লোকটার লাশটাকেও খুঁজে পাওয়া যায় না, মানে লোকটা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায় ওই এলাকা থেকে। আচ্ছা, মানে কিভাবে নিখোঁজ হয়েছে কেউ জানে না। ধীরে ধীরে ঘটনাটা ভুলে যায় অনেকেই। এর অনেকদিন পরে ঘটনাটা হচ্ছে যে আমরা যখন যাই এর 1 বছর আগে এটা হয়েছে যে ভ্যান চালক যিনি ছিলেন উনি কিন্তু বেঁচে আছেন এখনো। আচ্ছা, তো মানে কে বেঁচে আছেন? যে ভ্যান চালকটা আক্রান্ত হয়েছিল, এই যেখান থেকে শুরু ঘটনাটার, ওই যে রাস্তায় যাওয়া আসা করতে যে এখন যে ভ্যান চালক কে মারা গেল তাহলে? মারা গেল হচ্ছে যিনি ছিলেন রাতের নৈশ প্রহরী, মারা গেছেন। আচ্ছা, আর এইটা প্রথম দেখেছেন ভ্যান চালক। আচ্ছা, বলুন, তাহলে শুনি আমরা। তো এক ভ্যান চালক ওই রাস্তায় ওইটুকু রাস্তায় তারাস থেকে বারোহাঁস থেকে তারাস শুধু ওইটুকুতেই ভ্যান চালান। আচ্ছা, তো উনার মুখে ঘটনাটা শোনা যে উনি প্রথম যখন ওই এলাকায় রাতের বেলা ফিরছিলেন বাড়িতে, তখন জায়গাটা স্পেসিফিক যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যদি আমি বারোহাঁস থেকে তারাসের দিকে আসি তাহলে 3টা ব্রিজ পড়বে, এটা 3 নম্বর ব্রিজ। আর যদি তারাস থেকে বারোহাঁসের দিকে যাই তাহলে এটা প্রথম ব্রিজ। ওকে, এটা সবচেয়ে বড় ব্রিজ 3টা ব্রিজের মধ্যে। উনি যখন ব্রিজটা ক্রস করছিলেন ঠিক তখন দেখতে পেলেন যে ব্রিজের নিচ থেকে লুঙ্গি পরা ছিল, যখন নিখোঁজ হয়েছিলেন যে লোকটা লুঙ্গি পরা ছিল, তো ওই লোকটাই ঠিক উঠে আসতে চাচ্ছেন, মাটি হেঁচড়ে উপরের দিকে উঠে আসতে চাচ্ছেন। ওর নিচে কি পানি বা এরকম কিছু আছে? তখন শুকনা ছিল, শুকনা ছিল, উঠে আসতে যাচ্ছে। আচ্ছা, তো উনি সবকিছু ঠিক ছিল, যে যিনি মানে যেটা দেখে উনি ভয় পাইছেন সেটা হচ্ছে যে চোখ দুটো উপড়ানো ছিল এবং গলার মধ্যে একটা ফাঁস পড়ানো ছিল। আচ্ছা, এবং উনি যেটা রক্ত পড়তেছিল, চোখ দিয়ে রক্ত পড়তেছিল, এরকম দেখেছেন? উনি ওটা দেখে ভয়ে চলে আসছেন। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। মানে ওই ভ্যান চালক প্রথম এটা দেখলো যে লোকটা নিখোঁজ। উনি এটা দেখে এসে গ্রামে বললেন ওনার এখানে, কিন্তু বিশ্বাস করলো না কেউ। এটা স্বাভাবিক বিশ্বাস করবে না যে একজন লোক নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনাটা উনি পরপর বেশ কয়েকদিন দেখলেন। ওই ভ্যান চালক একজনের, ওনার কাছে ওই যে লোকটা নিখোঁজ হয়েছিল উনি মানে উঠে এসে কিছু একটা বলতে যাচ্ছে, উনি এখানে দাঁড়ানি হয়ে চলে গেছেন। এই ঘটনার পরে উনি ভ্যান চালানোটা ছেড়ে দেন এই কারণে যে প্রথমে উনি ভ্যান মানে চালানো ছাড়তে চাননি, কারণ এটা ওনার পেশা ছিল। শুধু ভয় পেয়ে তো ওনার পেশা ছাড়তে পারেন, কিন্তু উনি স্বপ্ন দেখতে শুরু করলেন। রাতে ভ্যান চালানো ছাড়লেন, দিনের বেলা ভ্যান চালাতেন, কিন্তু এই জিনিসটা উনি স্বপ্নে দেখতেন। আচ্ছা, মানে এই ঘটনাটা অ্যাভয়েড করার জন্য তিনি দিনের বেলা চালাতেন, রাতে চালাতেন এবং দিনের বেলা ফিরে যেতেন সন্ধ্যা আগে। কিন্তু তিনি এটা স্বপ্নে দেখা শুরু করলেন এবং যখন স্বপ্নে দেখা শুরু করলেন তখন তিনি ভ্যান চালানো ছেড়ে দিলেন এবং এখন পর্যন্ত উনি বেঁচে আছেন। ভ্যান চালানো ওখানে দোকানে একটা আছে, মানে এত জীর্ণশীর্ণ অবস্থা লোকটা, মানে একদম মানে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আপনি কি তার সাথে কথা বলেছিলেন? না, আমি তো তখন জানতাম না এটা। আমি পরে যখন ফোন করেছি যে পিতাল চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য, তখন ওনার মুখে শোনা এই ঘটনাটা। ওকে, তাহলে আর কেউ কি দেখেছে এই ঘটনাটা? হ্যাঁ, ওনার পরে উনি যখন ভ্যান চালানোটা ছেড়ে দেন এবং উনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন এরপরে
পরপর বেশ কয়েকজন ভ্যান চালক এটা দেখেছেন। তো এখন এই যে আমরা যে যখন গিয়েছিলাম যে ভ্যান চালকগুলো যেতে রাজি হয়নি, এর কারণটা ছিল ওইটাই। ওখানে যে ভ্যান চালকগুলো ছিল ওই প্রত্যেকটা লোক ওইটার ভিকটিম, দেখেছেন। সুতরাং ওই রাস্তা দিয়ে রাতের বেলা যাবে না। নতুন ভ্যান চালক যদি কেউ আসে তাহলে হয়তো যেতে পারে সন্ধ্যার পরে, বাট পুরাতন যে ভ্যান চালক, যে তারাশের মানে বারোহাসের যে ভ্যান চালকগুলো, ওনারা কেউ যাবেন না ওই রাস্তাটার মধ্যে। এবং আমার যেটা মানে যে জন্য ভয়টা লেগেছিল যে আমি যখন পিতা চৌধুরীর সাথে বলেছি, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল উনি যে মানে রাতের বেলা স্বপ্ন দেখতেন, কি স্বপ্ন দেখতেন? উনি সেম জিনিসটা বলেছিলেন যে উনার মাথার কাছে বসে কেউ উনাকে মানে যখন ঘুমাতেন কেউ একজন জাগানোর চেষ্টা করতেছে, ওকে কালো একজন কেউ বসে ওনাকে জাগানোর চেষ্টা করতেছে এবং কিছু একটা বলতে চাচ্ছে। তো আমি অনেকটা মিলিয়ে দেখলাম যে আমি এখানে আসার পর, ঢাকায় আসার পর, গত এপিসোডে যেটা বলেছিলাম সেম সেই কালো একটা জিনিস গলা পিছিয়ে ধরতো। আমি হ্যাঁ, আপনি গতদিনটা বলে গেছেন এবং পিতর জ্যোতির সাথে যখন কথা বললেন তখন দেখলেন যে ওই ভ্যানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটতো এবং রাতের বেলায় ঠিক কেউ একজন। আমার যেটা মনে হচ্ছে যে এটা ইন্টাররিলেটেড। আপনার যে সমস্যা হয় ওই ভ্যানেরও সেই সমস্যা হয় এবং আপনার সঙ্গে একজন যে এসেছিলেন তারও এই টাইপের সমস্যা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘটনা। তারপরে 2 নম্বর যে ঘটনাটা আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই বেহুলা লক্ষিন্দরের একটা নৌকার কথা আপনাদের বলেছিলাম কত এপিসোডে, যে ওখানে নৌকার করা আছে, দাগটা করা আছে, নৌকার নকশা করা আছে এবং ওই নকশাটা মুছে না। তো উনি যেটা বললেন যে গত বন্যার আগেও এটা কোথায় করা আছে একটু বলেন, অনেকে হয়তো আজকেই জয়েন করেছেন। মানে এটার নির্দিষ্ট ঠিকানাটা হচ্ছে যে বারোহাস না, মানে ওইখানে তো বুঝলাম যে তারাশের মানে কেন ওই নকশাটা করেছিল কেন? আচ্ছা, নকশাটা করেছিল যে এটা জমিদারের ওয়াইফ ছিলেন, বেহুলা, উনি জমিদারের ওয়াইফ ছিলেন, ওনার একটা নৌকা ছিল। সেই নৌকাটা এখনো মানুষের ধারণা যে ওই নৌকাটা মাটির নিচে আছে এবং ওইটার নকশাটা উপরে আঁকা আছে। এবং আশ্চর্যজনক ঘটনা এটা যে ওইটার সাথে ওই নোঙরের যে শিকলটা বেরিয়ে আছে মাটির উপরে। আচ্ছা, অনেকে সেটা খুঁড়তে চাইছে, বাট ওটা নিচ পর্যন্ত, অনেক দূর পর্যন্ত খোঁড়া হয়েছে, বাট ওটা মানে নিচ পর্যন্ত যেতে পারেনি। আচ্ছা, ওটা তারপর আবার ভরাট করে দেওয়া হয়েছে। আর গত বন্যার আগে উনি বললেন যে গত বন্যার আগে অনেক লোক আসছিল ওটা দেখার জন্য, অনেকে আবার ওই নৌকার মতো করে অনেকগুলা নকশা করে গেছেন ওটার পাশে। তারপর যখন পানি উঠলো, পানি নেমে গেল, চলন বিলের নেমে গেল, তখন দেখা গেল যে বাকি যেগুলা করা হয়েছিল সবগুলা মুছে গেছে, বাট ওই ফাটলটা, নৌকার যে ফাটলটা ওটা আছে। একটা নৌকার আদলটা ওখানে মধ্যে আছে, মানে পানি উঠুক যাই উঠুক ওই ছাপটা মাটিতে থেকে। হ্যাঁ, ওই ছাপটা মাটিতে থেকে যায়। আর ওটার পাশে যে শিকলটা আছে, শিকলটা এখন মাটি থেকে। আপনি দেখেছেন? না, আমি তো ওই পর্যন্ত যেতে পারিনি। আপনি ওই পর্যন্ত যেতে পারেন, কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে সে কোন সময় যাবে, কিভাবে যাবে, কেমন করে যাবে? কেউ যদি যেতে চায় এবং কেউ যদি অ্যাকচুয়ালি কিছু একটা দেখতে চায় বা কিছু একটা মুখোমুখি হতে চায়, তাহলে উনি যেটা বলছেন যে যেতে হবে বারোহাসে প্রতি বছর একটা মেলা হয়, সেটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। বারোহাস, তারাস এবং এর পাশে আছেন হচ্ছে এর পাশে আরেকটা গ্রাম, বেশ কয়েকটা গ্রাম মিলে একটা মেলা হয়। আচ্ছা, ওটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। ওই রাতে কেউ যদি কিছু একটা বলতে হয় যে যারা বিলিভ করেন না ওনাদের জন্যই বলাটা আসলে, যে প্রথম ব্রিজটা বলে না 3 নম্বর যে প্রথম ব্রিজটা পড়ে তারাস থেকে বারোহাসের দিকে যাওয়ার জন্য, ওটার নিচে যদি কেউ যান তাহলে অন্তত মানে কিছু না দেখে ফিরে আসবেন না, এই কথাটা বলতে পারি আর কি। অলরাইট, তার মানে এটা তো আপনি এই ব্যাপারটা আপনি নিশ্চিত? হ্যাঁ, এই ব্যাপারটা আপনি নিশ্চিত করছেন যদি এরকম কেউ চায় তাহলে সে কি? এটা শুধু যে পিতা চৌধুরীর মুখে শুনেছি সেটা না, এই যে এই ঘটনাটা, এটা ওই গ্রামের অনেকগুলো লোকের সাথে কথা বলেছি আমি, এবং ওনারা সেম ঘটনায় বলেছেন যে ওই 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 নির্দিষ্ট জায়গাটা, ব্রিজের নিচের ওই জায়গাটা অনেক অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। আমার কাছে যেটা মনে হয় যে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। ওকে, সো আমার যেটা মনে হয় যে আবারও আমরা সুমন ভাইয়ের কাছে ফিরে যাই। আর এর মধ্যে আমাদের সাথে সাকিব এসে জয়েন করেন। সাকিব, আপনি কি একটা দাওয়াতে ছিলেন শুনলাম? হ্যাঁ। ওকে, যা খেয়েছি সব ভালো হয়েছে। ওকে, তো আমরা ভয়ঙ্কর একটা গল্প মানে ঘটনা শুনেছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাইকে আমি একটা কোশ্চেন করতে চাই। সুমন, এই যে ভয় পাওয়ার যে লক্ষণ বা কোনো একটা কিছু ঘটবে, এই সময়ে কোনো ধরনের কোনো সাইন পাওয়া যায় কিনা বা কোনো পূর্বাভাস বা বুঝতে পারবো কিনা যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু একটা এরকম কিছু হয় কিনা? ওয়েল, অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত যতগুলো জায়গায় গেছি, বলছিলাম এর আগে যে আমরা লাস্ট 1.5 বছর আমাদের 42টা লোকেশনে আমরা ভিজিট করেছি। তো মোস্ট অফ দ্য প্লেসেস অ্যাকচুয়ালি কিছু নাই, মোস্ট প্রবাবলি, কারণ আমরা গিয়ে সারা রাত মশার কামড়ে খেয়েছি। ভয় তো মাঝে মধ্যে লাগেই, বাট মাঝে মধ্যে এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স
হয়েছে বা হয়, কেউ বলবে কোইন্সিডেন্স বা কেউ যে বলুক, একটা জিনিস মাঝে মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে কোথাও যদি ইলেকট্রিসিটি থাকে, খুব মানে ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েট করে, অথবা মানে ইলেকট্রিসিটি আসা যায় 1 সেকেন্ডের মধ্যে খুব ফাস্ট, একটা পাওয়ার ফেলিউর টাইপের একটা ব্যাপার হয়। ভোল্টেজ কি আপ ডাউন? ভোল্টেজ আপ ডাউনের চেয়ে বলবো যে অনেকটা বলা যায় যে 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি পুরোপুরি নাই, মানে একেবারে মানে লাইট সব বন্ধ হয়ে আবার অন হয়ে যায়, এই টাইপের একটা জিনিস। এই জিনিসটা আমরা এর আগে কয়েকবার দেখেছি। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, এটা 2-3 বার হয়েছে, সেটা হচ্ছে যে সিগারেট নিভে যায়, মানে সিগারেট নেওয়া খুব টাফ। এটা খুবই ইনফ্যাক্ট এটা ভেরি রিসেন্টলি আরেকটা ঘটনার মধ্যে আমাদের হয়েছে, হওয়ার পর এটা নিয়ে আমরা আলাপও করেছি যে সিগারেটটা দেখছো এইবারও নেমে গেল, মানে এই জিনিসটাও খুব ইন্টারেস্টিং লেগেছে। সো আমার মনে হয় যে এটা এখন যে যার বিশ্বাস যে যেভাবে বিলিভ করে বা ওটা তার ব্যাপার, বাট আমার মনে হয়েছে পার্সোনালি, আমি মনে করি যে মনে হয় এরকম একটা ব্যাপার আছে, কিছু একটা সাইন পাওয়া যায় আর কি। এই টাইপের জিনিসপত্র তো অনেক জায়গায় গেলাম, তো এই জিনিসগুলো কমন পড়েছে আর কি আমাদের, আমরা যতবারই ইয়েতে করেছি। আজকে যে গল্পটা শোনা, যে তারাশের ঘটনা তো এর আগের বার শোনাচ্ছে, আমরা 3 জনই ছিলাম ওই দিনও, মানে খুবই ইন্টারেস্টিং লাগছে এই জায়গাটা আমাদের। আমরা জাস্ট এখন আমাদের হাতে একদমই টাইম নেই, না হলে আমরা পারলে লাস্ট উইকে আমরা চলে যেতাম, মানে আমরা এতই ইন্টারেস্টেড জিনিসটা নিয়ে। এবং এখন তো শুনলাম যে চৈত্র মাসের ফার্স্ট পূর্ণিমা, আমরা সাধ্য চেষ্টা করবো, সামনেই আছে, খুব বেশি দেরি নাই, 3-4 মাস পরে হয়তো। তো মোস্ট প্রবাবলি আমরা ওই সময়টাতে যাবো আর কি, আমরা যাবো তখন হয়তো বা সাকিব আমাদের একটা সেকেন্ড সিজনের জন্য। সাকিবকে আমি মনে একটু মানে হিন্টে যে ওই ভ্যান ওয়ালা যে নিতে চায় নাই, কারণ চৈত্র মাসের ওই প্রথম পূর্ণিমায় গেলে যে কেউ ওই কালভার্ট বা ব্রিজ তার নিচে দেখতে পাবে যে একটা মানুষ, মানে যেটা ভ্যান ওয়ালা দেখেছে, এবং ওই ভ্যান এখন মানে চালানোই ছেড়ে দিয়েছে, যে মানে যেই লোকটা নাইট গার্ড ছিল যে মারা গিয়েছিল তাকে নিচ থেকে উঠে আসতে, মানে এটা অনেকে দেখেছে, এবং যার জন্য কেউ যেতে চায় না। এবং সেই পিতল চৌধুরীর সাথে কথা বলেছে, এবং পিতল চৌধুরী কনফার্ম করছে যে চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় যদি কেউ ওখানে যায় তাহলে একেবারে কোনো অভিজ্ঞতা ছাড়া ফিরে আসবে না আর কি। ইনশাল্লাহ ডেফিনেটলি যাবো। হ্যাঁ, আমরা সেখানে যাবো আর কি, এই চান্স হারানো যাবেই না। বিকজ আমরা জায়গা খুঁজে বেড়াই, জায়গা পাই না, আর সেখানে দাওয়াত দিয়ে যখন আমাদের জায়গা বলে দিচ্ছে যে এখানে আছে, সেখানে একটা কিছু ব্যাপার আছে, ডেফিনেটলি যাবো সেটাই। এবং আমি যেটা শুনেছি যে পিতল চৌধুরী উনি আমাদেরকে হেল্প করতে চাচ্ছেন, রাইট? আচ্ছা, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে নাম ছাড়াই তিনি বলছেন যে তিনি প্রতিদিনই আমাদের সাথে আমাদের প্রোগ্রাম শুনেন, ভালো লাগে, এবং তিনি বলছেন যে আমি কি কোনো গল্প পাঠাতে পারি? ডেফিনেটলি আপনি গল্প পাঠাতে পারেন। আপনি boothfm@radiofurti.fm এ আপনি গল্প পাঠাতে পারেন, ডেফিনেটলি পারেন। জীবন ভাই সেটা বলবেন। উনি আমাদের রেডিও শো প্রতিদিন শুনে কিভাবে? না, আমার একটা রেগুলার শোরে আর কি, এটা মনে হয় বুঝাতে চেয়েছে। রেগুলার শোরে আমাদেরকে তারিন SMS করে বলেছেন যে তিনি আসলে এটা আমি মানে এই কথাগুলো আসলে সাকিব ভাই খুব সুন্দর করে বলেন, মানে এই ভূত টুত সমস্ত ব্যাপারে সাইন্টিফিক এক্সপ্লেনেশন চান তিনি। সাইন্টিফিক এক্সপ্রেশন হচ্ছে যে জাস্ট অ্যাজ ইফ ইউ গো ব্যাক 30 years, তোমাকে কেউ যদি একটা রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অন হয়ে যাচ্ছে এটা কেউ দেখাতো 40 বছর আগে, তখন ওটা আমাদের কাছে ম্যাজিক মনে হচ্ছে না। তো একটা কথাই আছে যে গো ফরওয়ার্ড ইনাফ ইয়ার্স অথবা গো ব্যাক ইনাফ ইয়ার্স, তাহলে মডার্ন জিনিসপত্র ওদের কাছে মনে হবে অলৌকিক, একদম, তাই না? তো ভূত জিন যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অনেক আগে থেকে আছে, এবং এগুলো আমরা অনেকে এক্সপিরিয়েন্স করছি, ওগুলো এখন আমরা কোনো ব্যাখ্যা সাইন্টিফিক্যালি দিতে পারিনি, মোস্ট প্রবাবলি বিকজ এগুলো পিছনে খুব প্রপার সাইন্টিফিক ইনভেস্টিগেশন হয়ও না, সেটাই হয়। সো এটা I don't know, মানে there's obviously something there, মানে যেমন কোয়ান্টাম মেকানিক্স এসে নিউটনিয়ান ফিজিক্স পুরো ধ্বংস করে দিচ্ছে। তারপরে স্পিড অফ লাইট ছিল কনস্ট্যান্ট, ইভেন 2 বছর আগে পর্যন্ত স্পিড অফ লাইট ছিল কনস্ট্যান্ট, কিন্তু নিউ ইয়র্কে না কোথায় জানি ওরা ট্যাকিয়নকে স্পিড অফ লাইট থেকেও স্পিডে এক জায়গায় পাঠাতে পারছে, অ্যাক্সেলারেট করছে। সো ওই কনস্ট্যান্ট আসলে কনস্ট্যান্ট না। এইগুলা চিন্তা করলে ভূত জিন থাকতেই পারে, এবং এগুলো সাইন্টিফিক এক্সপ্লেনেশন হয়তো ভূতি সিজন 12 আমরা পেয়ে যাবো। এসব আমাদেরকে SMS করছেন সানি, সুস্মিতা, অপু, রিজভি সহ আরো অনেকে, এবং আমাদেরকে ইমেলও করছেন অনেকে। এবং আমাদের একটা গ্রুপ আছে, কিন্তু সেটা হচ্ছে যে ফেসবুকে ভূত FM অফিসিয়াল গ্রুপ অফ ভূত FM, এখানে আপনার ইচ্ছা করলে জয়েন করতে পারেন, এবং আপনাদের ইনফরমেশন গুলো আপনারা SMS বা আপনারা ইচ্ছা করলে আপনারা মেইল করতে পারেন আমাদেরকে। আমরা কি ব্রেকে যাবো সময় ভাই? প্লিজ। আমার
ওকে ওকে খেয়ে এসছেন কিন্তু একটু আগে পানি। ওকে পানি। সো আমরা একটা গান শুনেছি। ইন দ্য মিন টাইম আমাদের SMS করুন। SMS করতে হলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাতে হবে 9840 নাম্বারে। আরো একবার বলি যে অনেকে হয়তো হতাশ হবেন না। তামজিদ SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে অনেক, আশা, ফাহিম, রাফি, লাবিন, মাসিম, আমাদের নাসিম আমাদের SMS করেছেন, নজরুল সহ আরো অনেকে। আমরা আপনাদের SMS গুলো সযত্নে রেখে দিচ্ছি আমাদের কাছে, এবং গত সপ্তাহের SMS যেমন এই সপ্তাহে পড়া হচ্ছে, ডেফিনেটলি এই সপ্তাহের SMS গুলো আগামী সপ্তাহে পড়া হবে একে একে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। চলুন শুনে আসি একটি গান। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম, সাথে আছে রাসেল এবং আমার সাথে রয়েছেন ভৌত স্ট্রিমের আমাদের সাথে জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাই। আর আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম তারাশ নিয়ে, আর এর মাঝখানে আমাদের অনেকে SMS করে ফেলেছেন। আমাদের SMS করেছেন মাহিম বরিশাল থেকে, এবং তিনি লিখেছেন যে ভাইয়া তোমরা তো ব্রেক নাও কেন, পুরো উইক ধরে ভূত এফএম শোনার জন্য ওয়েট করি, সুতরাং গান না শুনে ভূত এফএম ঘটনাগুলো শুনতে চান। সো যদি ব্রেক না নেওয়া হয় তাহলে আমাদের বানিয়ে বানিয়ে অনেক গল্প বলতে হবে। হ্যাঁ সেটাই, মানে বানিয়ে, এবং এটা হচ্ছে মানে অদ্ভুত এফএম হয়ে যাবে তখন। সো সেটা আমরা চাই না। সজীব আমাদের লিখেছেন যে ভূত এফএম কি কেবারে হয় সেটা জানতে চাইছেন। সজীব, ভূত এফএম প্রতি শুক্রবার 11:59 হয়। অলরাইট। আর আমাদের এখন আবার যেটা চাইবো যে আজকে কি কোনো ধরনের কোনো সাকিব ভাইয়ের কোনো গল্প আছে কিনা বা ঘটনা আছে কিনা, কারণ সুমন ভাই একটা মানে জিনিস রেখে দিয়েছি লাস্টে, একদম সুমন ভাই এটা লাস্টে বলবেন আর কি। ঘটনাটা আছে ওটা ডিটেলস এখনো যাই না, বাট বলতেই পারি। আধা খাঁচা কিছু ডিটেলস পেয়েছি আমরা, তো ওটা এখন আমরা ইনভেস্টিগেট করি নাই। বেসিক্যালি এটা অনেক আগের ঘটনা। যখন যে মুড়ির টিন বাসগুলো আছে না, এখন তো টাউনটা ইউজ হয় না, মুড়ির টিন বাসগুলো আগে ইন্টার ডিস্ট্রিক্ট চলতো। তো তখন ওই ঢাকার বাইরে ফরিদপুর টাইপ এলাকা বা পিরোজপুর ওই টাইপের একটা এলাকায় একটা লোক, সে নতুন লাইসেন্স পাইছে, সে ড্রাইভার হবে। ওকে, ড্রাইভার হবে। তো ওখানে যা লোকাল বাস ডিপো ওখানে গেছে, গিয়ে খুব ভাই আমার চাকরি দেন এসে। তো তখন ওই ঘুরাচ্ছে আর কি, মানে নতুন পোলা আসছে, কারো চিনে নাই, ঘুরাচ্ছে, আছে দেখবো না এই না হ্যান তেন। তো ওখানে সে বেসিক্যালি ছোটখাটো কাজ করে, মানে অফিস বয় হিসেবে আর কি, মানে আছে আর কি, টাকা পয়সা পায় না, মানুষ একটু খাওয়াটা দেয়, এইভাবে চলতেছে। তো অনেকদিন চলার পর তখন সে খেয়াল করছে, ওর খালি বলা হয় যে এখন ওর বাস নাই, আচ্ছা নতুন বাস কিনবো তখন তোমার দেখবো না। তো সে খেয়াল করছে যে একটা বাস গ্যারেজে অলস পড়ে থাকে আর কি, অলস পড়ে থাকে। তো এরকম 2-3 মাস গেছে, সে দেখছে ওই বাসটা ওখান থেকে বের হয়। আচ্ছা, তখন সে জিজ্ঞেস করছে কি বাসের প্রবলেম কি, বল না বাসে কোনো প্রবলেম নাই। নষ্ট নাকি, বল না নষ্ট না। তো ওই কি ব্যাপার, বল না এটা ইউজ হয় না। ওই ইউজ হয় না মানে আমি তো বাস চালাইতে চাই, আপনার বলেন বাস নাই, এখানে তো বাস আছে। ওরা তো অনেক আশপাশ কাটেছে, সেই হ্যান ত্যান অনেক কিছু হয়। একদিন ফাইনালি সে মানে ভ্যান করতে করতে ধরো 4-5 মাস ভ্যান করছে। আচ্ছা, ফাইনালি ওনার অতিষ্ঠ হয়ে ওরা বসছে যে যা চালাতে যা। তো ঠিক আছে, ওকে দেওয়া হলো। তো প্রথম যেহেতু বাস চালাতে দিচ্ছে, তো ওয়ার্স্ট টাইমিং এবং ওয়ার্স্ট রুট গুলো দেওয়া হয়েছে, যে রুট অন্য কেউ নিতে চায় না, রাতের বেলা এসব রুট দেওয়া হয়েছে। তো ভাই সে তো মহা খুশি যে সে ফাইনালি ড্রাইভার হতে পারছে, খুব খুশি সে। তো সে ঠিক আছে বাস নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে তো কাজ টাজ করতেছে। ওর রুটটা হচ্ছে ওই যে মানে রাতের শিফট পাইছে, আমি জানি না এক্সাক্ট, যেটা বললাম যে ডিটেলস এখন অনেক কিছু জানি না, ভাষা জানি। রাতের শিফট পাইছে, ভালো কথা। তো একদিন ওর সাথে যে কন্ডাক্টর আছে, সে ওদিন বের হবে, দেখা যায় ওই কন্ডাক্টর নাই। আচ্ছা, একটা বয়স্ক একটা লোক, ওর থেকে অনেক বয়স বড়, সে আছে। তো ওরা এসে চিনে, তো হ্যাঁ কি বস আমার ইয়া করি। তো ও বলছে যে না, আজকে আসতে হবে না, আজকে আমি তোমার সাথে যাবো। ঠিক আছে, ও তো এটা বেশি এগুলো হয়, শরীর খারাপ হয়েছে ওঠার। তো বেরোচ্ছে, তো ওর রুট শেষ হইতে হইতে মানে ও রাত
2টা-3টা পর্যন্ত কাজ করতে হবে। তো এখন যেরকম ঢাকার রাতেরবেলা হাইওয়ে গুলো অনেক খালি হয়ে যায়, তখন আরো খালি ছিল। আর এখন তো অ্যাটলিস্ট স্বাভাবিক, মানে রাতেরবেলা ইউ ক্যান সি লট অফ লাইটস, কারণ এখন অনেক জনবসতি বাড়ছে। তো আমি যখন কথা বলছি এটা ধরো লেট 70s আর্লি 80s, তখন দের ইজ নাথিং আছে না। রাতেরবেলা মিনস রাতেরবেলা রাস্তাও যাতা, আশেপাশে হাইওয়ের চারপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, জাস্ট ওই তুমি একা বাস নিয়ে যেতেছো একদম এই অবস্থা। সো অ্যাপারেন্টলি সে বাস চলতেছে, বাসে 2-3 জন যাত্রী আছে যেতেছে, হঠাৎ করে কন্ডাক্টর এসে বলছে যে এই সামনে দেখবে একদম লোক দাঁড়ায় আসছে, থাইমো। অনেকগুলো লোক দাঁড়ায় আছে, ভয় পায় না, থাইমো। আচ্ছা, আর ওটা স্কেজুল স্টপ না। আচ্ছা, তাহলে বলছে আচ্ছা ঠিক আছে ফ্যান, ও তো কিছু চিন্তা না, ঠিক আছে ফ্যান। তো ঠিকই দেখে কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে অনেকগুলো লোক দাঁড়ায় আছে, প্রায় অ্যারাউন্ড 15-20 পিপল এরকম। তো সে তখন থামলো, সবাই উঠলো, উঠা পরে তো যাচ্ছে। তো সেটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলো যে কন্ডাক্টর কাছে কোনো পয়সা নিচ্ছে না। কন্ডাক্টর কোনো পয়সা না ওদের কাছে, ইমিডিয়েটলি কিন্তু রাতের বেলা ভাড়াটা মানে নিয়ে সব সাফ করে দিবে না। কন্ডাক্টর কিছু বলতেছে না, কন্ডাক্টর ইনফ্যাক্ট পিছিয়েও নেই। কন্ডাক্টর আসে ওর পাশে বসেছে। আচ্ছা, তো চাইতেছে, বলছে যে বস ইয়ে নিবেন না, ভাড়াটা নিবেন না? না, এদের ভাড়া দেওয়া আছে, অসুবিধা নেই। আচ্ছা, বলেন কি ভাড়া দেওয়া আছে মানে? তুমি কিছু ভাইবা, তুমি কিছু চালাও। আচ্ছা, আমরা যেখানে থামতে বলবো ওখানে থামবো। সেভাবে যাচ্ছে 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 হঠাৎ করে এই 2টা আগে থেকে লোক ছিল, 2-3টা আগে থেকে ওরা একটা জায়গায় নামবে আর কি। তো সে এসে চাই মেয়ে বাস থামাও, এখানে নামবো আমি। তো কন্ডাক্টর উঠে বলছি কি বস এখানে নামা যাবে না, আমরা পরে নামবো। ড্রাইভার এখন কনফিউজড, স্কেজুল স্টপ আসতেছে সামনে, ওখানে ওরা থামবে না। তো ড্রাইভাররা তখন বলছে না সামনে তো স্টপ আছে, না এখন থামা যাবে না, তুমি বেশি কথা বলো না, চুপ করে চালাও। আচ্ছা, তখন ওই প্যাসেঞ্জার গুলো খেপে যাচ্ছে। আচ্ছা, এই মেয়ে আমরা থামো, এই বাস থামো, হ্যান ত্যান এসে খেপে যাচ্ছে। তখন কন্ট্রাক্টর ওইটা আবার বলছে, ভাই আপনারা ঝামেলা করেন না, আপনারা বসেন, শান্ত বসেন, আমরা একটু ঝামেলা আছে, আমরা আইসা আবার নামাই দিব আপনাকে। আচ্ছা, তখন ড্রাইভার ফাইনালি ডিসাইডেড যে এত কি মানে এরা কে কি এরা কি কিছুই তো বলতেছে না। না আমি থামবো, কেন থামবো না, 100 বার থামবো। তখন সে ওই আনস্কেজুল মানে যেখানে বাস স্ট্যান্ড হওয়ার কথা ওখানে থামছে। আচ্ছা, থাইমা দেখে জায়গাটা চিনতেছে না, দূর থেকে দেখছে যে বাস স্ট্যান্ড। তো কাছে এসে যখন গাড়িটা থামাচ্ছে, থামায় দেখে ওখানে আসলে বাস স্ট্যান্ড নাই। হ্যাঁ, সে জায়গাটা চিনতেছে না, ইট লুকস ডিফারেন্ট। আচ্ছা, তখন সে একটু ঘাবড়ায় গেছে। আচ্ছা, ঘাবড়ায় কন্ট্রাক্টর বলছে এটা এখানে না স্ট্যান্ড ছিল? তখন করার পরে যে হ্যাঁ ছিল তো, তুমি যে মিস করছো। ড্রাইভার বলে না রাস্তা তো খালি, আমি মিস করতেই পারি না। না নিশ্চয়ই ছিল, তুমি মিস করছো, অসুবিধা নেই, আমরা ওনাদেরকে পরে ঘুরে, ও খালি ওটাই বলছে ঘুরে আসে না, ঘুরে আসে না। পাঁচ ড্রাইভার বলে না এখানে স্ট্যান্ড ছিল, কই গেল? তার নিশ্চয় আরো সামনে আছে। সে আরো সামনে যায় স্ট্যান্ড, সে আর ওই স্টপটা খুঁজেই পেল না, ওই লোকগুলা নামতেই পারলো না। ফাইনালি কিছু তারপর হঠাৎ করে কোন বলি এখানে রাখেন। আচ্ছা, আর কিছু নেই বুঝছো। আচ্ছা, এখানে রাখেন। সে এখানে বাসটা নিয়ে থামাইলো, থামানোর পরে যে লোকগুলো উঠছিল ওরা সবাই উঠলো, ওখান থেকে নেমে গেল। আচ্ছা, দ্যাট ওয়াজ ইট। নেমে গেছে, নেমে যাওয়ার পরে নামতেছিল যখন, নামার সময় কন্ট্রাক্টর খুব রেসপেক্টফুলি দাঁড়াইছিল। আচ্ছা, দাঁড়াইছিল, ওরা নামলো, তার কন্ট্রাক্টর সালাম দিল, ওরা ঘুরে একটা অন্য করে ওরা চলে গেল। আচ্ছা, তখন তো বাস ড্রাইভার টোটালি কনফিউজ। ওই 2 পার্টাও তখন বুঝছে যে আগে থেকে যারা ছিল যে সামথিং ইজ গোয়িং অন, যেটা আসলে বুঝতেছে না। রাইট, তারপরে বাস ড্রাইভার বলে যে এখন কন্ট্রাক্টর বলে হ্যাঁ গাড়িগুলো ওদের নামাইতে আসছে। তারপর ওরা ঠিক ঘুরে গিয়ে ওদেরকে নামাই নিচ্ছে। ওরা তো খেপে গেছে, হ্যাঁ মিয়া পয়সা ফেরত দেওয়া, হ্যান্ডেছে পয়সা ফেরত নিচ্ছে। আচ্ছা, এগুলো জীবনে হয় না, মানে যেসব জীবনে বাঁচা হয় না এগুলো সব হইতেছে। ওকে, ফাইনালি যখন গ্যারেজে ফেরত দিয়ে রাতে বেলা বলে যে বস এটা কি হইল রাতে, তখন যে স্টোরিটা বলছে অ্যাপারেন্টলি স্টোরিটা ইজ 71-এ এই বাসটা এই রুটে চলতো। আচ্ছা, এবং এই প্যাসেঞ্জার গুলো এখানে উঠছিল তখন। আচ্ছা, and midway before they reach the destination they got attacked by this Pakistani army. আচ্ছা, সবগুলো নামায় বাইরে হচ্ছিল এখানে। ওকে,
এন্ড অ্যাপারেন্টলি ওই সার্টেন একটা ডেট আছে যে ডেটে ওরা মারা গেছিল সামথিং, আমি এখনো ক্লিয়ারলি জানি না। আচ্ছা, ওই রুটে ওই বাসটা, এর জন্য ওই বাসটা ওখানে আসলে ফালা রাখা হয়েছিল, বিকজ ওটার মধ্যেই মার্ডারটা হয়েছিল। ও, তো এটার পরে ওরা বাসটা নিয়ে যখন যেত তখন এই জিনিসটা হইতো রাতের বেলা। তো ড্রাইভারের হার্ট অ্যাটাক হয়েছে, এই হয়েছে, বহুত আরো অনেক কিছু নাকি হয়েছে যেগুলো আমি এখনো ক্লিয়ারলি জানি না। ওকে, সো উইচ ইজ ওয়াই দ্যাট বাস ওয়াজ রিটায়ার্ড। তারপরে অনেক বছর চলে গেছে, তো অনেক বছর হওয়ার পরে ওরা ভাবছে এখন বোধহয় এটা হবে না। আচ্ছা, তারপরে ওরা ওই দিন চান্স নেয় না, ওই দিন ওই বুড়া বেটাও জানে, এর জন্য আগে থেকে রেডি ছিল। So apparently these people, poor passengers, they were killed by the soldiers. এবং ওই বাস নাকি ওই সার্টেন টাইম ওখান থেকে গেলে ওরা একদম উইঠা ওদের ডেস্টিনেশন রিচ করে তবে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আপাতত এটা জানি। তো এটা থেকে আপনার মানে কোনো এখন যেটা হচ্ছে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের যেটা দরকার, ফার্স্ট অফ অল উই নিড দ্যাট ব্লাডি বাস। ওই বাসটা আমাদের মধ্যে নেই। আচ্ছা, তারপরেও ওখানে লোকজন ক্লেম করে যে সার্টেন রাতে নাকি ওখানে মানে একটা জায়গায় লোকজন দাঁড়ায় আসছে দেখা যায়, কিন্তু কাছে গেলে আবার ওখানে কেউ নাই। তারপর ওখানে মাঝে মাঝে গাড়ি বন্ধ হয়ে যায়। এইরকম একটা জায়গা আছে আর কি। ওই জায়গাটা আমরা আরো কিছু ইনফরমেশন নিয়ে উইল গো আর কি, স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, অনেক অনেক। এবং আমরা চাইবো যে বাসের কন্ডাক্টর মানে ওইটা মানে ওই টাইমের কেউ, যেমন বাস ড্রাইভারটা স্টিল অ্যালাইভ। আচ্ছা, বাস ড্রাইভার স্টিল অ্যালাইভ, তাহলে তো কন্ডাক্টর বেচার ইজ নট অ্যালাইভ। বাট বাস ড্রাইভার মানে যে কোনো একজন, বাসের যে কোনো একজনকে পেলেও তো অনেক বড়। এখন আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, উই ট্রাইং টু গেট সাম মোর ইনফরমেশন, দেখি কি হয়। তো আমরা অনেক বেশি আমার কাছে ভয়ঙ্কর লেগেছে। এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম যে রাতের বেলা লেট নাইটে বাস উঠলে বি ভেরি শিওর বাসের কে কে আছে। এবং ওই সময় না বাসের লোকজনকে খুব অদ্ভুত লাগার কথা আমার মনে হয়, কারণ আমি দেখেছি অনেক সময় পাস করার সময় দেখেছি বাসের কোনো একটা জ্যাম বা কোনো একটা চোখেছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় উত্তরা থেকে বনানী বা গুলশানে আসছি, ঠিক ওই উত্তর এয়ারপোর্টে যে স্টেশনটা আছে ওই স্টেশনে বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকে বা সামনে একটু ওই জ্যাম হয়, ওই বিশ্ব রোডের ওখানে জ্যাম হয় একটা। ওই জ্যামের মধ্যে যখন দেখি যে পাশে বাসের মধ্যে লোকগুলো কেমন ভাবে যেন তারা তাকিয়ে থাকে, কেমন অদ্ভুত টাইপের লাগে। তো যারা আজকে জার্নি করছেন তারা একটু সাবধানে থাকবেন। আমি তো স্টুডেন্ট লাইফে প্রচুর উত্তরে বাসে করে গেছি রাত 2-3টার সময়, এন্ড ইট ওয়াজ নেভার এ নট স্কেরি এক্সপিরিয়েন্স। কারণ রাতের বেলা না আমার কেমনই লাগে, বাসে কম লোক থাকে, একদম কেমনই লাগে, কিন্তু কাউকে না বিশ্বাস হয় না, কেমন কাউকে বিশ্বাস হয় না যে কি। এবং ওই উত্তরের রাস্তা নেই যে এর আগে আমরা একটা এপিসোডে আলোচনা করেছিলাম, আমরা আলাপ করেছিলাম যে ওই রাস্তাটা এমন একটু স্কেরি। এবং মানে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স না, আমার বেশ আগে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে তখন আমার ফার্স্ট সলো অ্যালবাম সুমন প্রথম যে অ্যালবামটা ওইটা রেকর্ডিং চলছিল। আচ্ছা, সরি, ওই অ্যালবামটা কিন্তু বের হয়েছিল 98-এ, মানে 97 এর এন্ডে, বাট রেকর্ডিং হয়েছিল 92-তে। আচ্ছা, আমি অ্যালবামটা 5 বছর ফেলে রেখেছিলাম, 5 বছর পর অ্যাকচুয়ালি অ্যালবামটা রিলিজ হয়। ওকে, সো 92-র ঘটনা। আমি তারপরে যে ওয়ারফেজের রাসেল ছিল গিটার বাজাতো, সে রাসেল আলী, রাইট, সে পরে বাপ্পি আমাদের এক ফ্রেন্ড, আমরা রাত্রেবেলা গাড়ি নিয়ে বের হয়েছিলাম। আর ছিল আর সঞ্জয় ছিল ভোকাল। হ্যাঁ, আমরা 4 জন সেদিন রেকর্ডিং শেষ করে আমাদের এক ফ্রেন্ডের বাসায় গুলশানে ছিলাম, রাতে আড্ডা দিচ্ছিলাম। তখন বললাম যে চল লং রাইডে বের হই। সো ওই সময় মানে উত্তরা ক্রস করা মানে লং রাইডার, মানে অনেক বাসা অবস্থা, রাইট। সো আমরা গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তখন ওই রাস্তাটার মধ্যে যে রাস্তার অনেক ঘটনা শুনি, তো ওগুলো ক্রস করে আমরা চলে গেছি। হঠাৎ অনেক দূর গিয়ে আমরা আবার গাড়ি ঘুরিয়ে যখন ব্যাক করছি, তখন গাড়ি চালাচ্ছিল হচ্ছে সঞ্জয়, আর সঞ্জয়ের পাশে ছিল বাপ্পি আমার ফ্রেন্ড, আর পিছনে ছিলাম আমি আর রাসেল। হঠাৎ করে বুঝলাম যে গাড়ির স্পিড সঞ্জয় অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক জোরে গাড়ি চালাচ্ছে। এবং আমরা একটা গল্পের মাঝখানে ছিলাম, খুব জোরে জোরে কথা বলছিল। হঠাৎ করে একদম সবাই চুপ হয়ে গেল সামনে 2 জন, এবং খুব জোরে গাড়িটা টান দিল। কিছুদূর যাওয়ার পরে তারপরে আবার একটু মানে কথা বলা মানে ঘুরে যাস, বলে যে তোরা কি দেখছিস? আমি কি দেখবো? বলে যে রাস্তার পাশে একটা লাশ পড়ে আছে। আমি যে কি বলতেছিস, লাশ পড়ে আছে? বলে যে হ্যাঁ। এবং ততক্ষণে আমরা গাড়ি চালিয়ে ওই যে এখন একটা ওই যে আর্মি স্টেডিয়ামের পাশে একটা কাবাবের দোকান আছে না, ওই যে কাবাব হঠাৎ খোলা থাকে, হ্যাঁ মাঝে মধ্যে দিয়ে খোলা থাকে, যে আমরা ওখানে চলে গেছি। ওখানে গিয়ে আমরা গাড়িটা থামিয়েছি। সো এটা তো বেশ আগের কথা, তখন এই দোকানটা মোটামুটি বেশ হিট ছিল, মানুষজন তখন রাতেবেলা, এবং এটা অনেক রাত ওটা কিন্তু ওই সময় রাতে অনেক রাত পর্যন্ত খোলা থাকতো, এখন মোস্ট প্রবাবলি থাকে না। সো ওখানে আমরা গাড়িটা থামিয়েছি, এবং তখন দেখলাম যে বাপ্পি যে আমার ফ্রেন্ড গাড়ি থেকে বের হয়ে সে বমি করছে, মানে সে যেই মানে তখন বুঝলাম যে খুব বিভৎস কিছু একটা তারা দেখেছে। তা আমি আর রাসেল তো পিছনে ছিলাম, আমরা দেখি নেই। তখন আমি বললাম যে না, এটা আমরা দেখবো, তোরা কি লাশ দেখছিস কি, এটা দেখতেই হবে। তো
তখন সাথে সাথে আমরা আবার গাড়িতে উঠে আমরা গাড়ি ঘুরে গেলাম, আমরা দেখতে, আমরা ঘুরে আবার গেলাম, যেতে যেতে দেখলাম যে ততক্ষণে পুলিশের গাড়ি চলে এসেছে, একটা ডেড বডি, এবং আমাদের নিজের চোখের সামনে দেখা যে গলাটা নাই, গলাটা কাটা, এবং বেশ মানে ভি শেপ টাইপের ভাবে কাটা, মানে গলার ওই জায়গাটা, এবং বডিটা ছালা টাইপের একটা কিছু দিয়ে বেঁচানো। এবং তখন ওই পুলিশের গাড়ি চলে এসেছে, পুলিশরা তখন ডেড বডিটা মানে উঠাচ্ছে আর কি ওখান থেকে বড় গাড়িতে। সো অতটুকু দেখে আমরা ঘুরে আবার চলে আসলাম। এবং সো ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ওই একসময় তো খুব নির্জন টাইপের ছিল, এবং তখন এই যে এই টাইপের ক্রাইম করে যে ডেড বডিটা ফেলে রেখে এসেছে এই টাইপের, সো এই টাইপের জিনিসপত্র ওইখানে আমরা দেখেছি। এবং তার ফলশ্রুতিতে এখন হয়তো দেখা গেল যে ক্রাইম কমেছে, কিন্তু ওইখানে মানে তাহাদের উপদ্রব বাড়িয়ে গিয়েছে। মানে যেটা ইনফ্যাক্ট এই ঘটনাটা ঘটার পরের দিন পরে 2-3 দিন পরে আমি ওই যে আমার একটা গান ছিল তোমার জন্য, এখানে একটা লাইন ছিল আমার দেখা রাস্তায় পড়ে থাকা লাশ, আমার কিন্তু এই লাইনটা এখান থেকে এসেছে। ওকে, এই ঘটনাটা পরে আর কি। ওই জায়গাটা আসলে এমনি মানে রাতেবেলা ঘোরার সময় এখন অনেক মানুষজন থাকে আশেপাশে, লাইট টাইট অনেক কিছু, কিন্তু তারপরে মাঝে মধ্যে কিন্তু আমার কাছে রাস্তাটা সবসময় কেমন যেন লাগে, মানে খুবই অদ্ভুত টাইপের লাগে, এবং মানে লাইটিংটাও কেমন যেন। রাইট। আরেকটা রাস্তা আছে, এটা হচ্ছে, এটা এরকম ঢাকার মধ্যে না, হাইওয়ে না, এটা হচ্ছে ওই ময়মনসিংহের দিকে যেতে গেলে শ্রীপুর জেলাটা, ওই শ্রীপুরে আমাদের একটা বাংলো বাড়ি আছে, আমাদের এখানে একটা হ্যাচারি, বেশ বড় একটা জায়গা, বাউন্ডারি ওয়াল দেওয়া, আমাদের বাংলা আছে, ওখানে আমরা গিয়ে মাঝে মাঝে থাকি। তো ওই বাংলোর আবার কাহিনী আছে, ওই বাংলোটা কি বলবো হন্টের আর কি, মানে আমাদের নিজেদেরই বাংলো, আমরা নিজে থাকি, এবং ওইখানে অনেক ধরনের জিনিসপত্র, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, আমরা অনেকবার গিয়েছি। আমরা একটা সময় আমরা প্রায় যেতাম, যখন টাইম পেতাম দেখা যেত যে এভরি মান্থে 2-1 যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে আমরা থাকতাম। ওখানে আমরা যে ইনডোর সুইমিং পুল করা আছে, বারবিকিউ পিট করা, সো আমরা ওখানে যাই, আড্ডা দিয়ে রাত্রেবেলা থাকি, মজা হয় আর কি, পিকনিক টাইপের। সো ইনফ্যাক্ট মজার ঘটনা হচ্ছে যে আমাদের এই ভৌতিস্ট এই টিভি শোটা করার আমাদের যে ফার্স্ট পাইলট এপিসোড, যে প্রথম এপিসোডটা যেটা অন এয়ার হবে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই ক্যামেরা নিয়ে ডিরেক্টর প্রডিউসার এইভাবে প্ল্যান করে কিন্তু করা না। ওখানে আমরা গিয়েছিলাম একটা মিউজিক ভিডিও শুট করতে। তো মিউজিক ভিডিও শুট করতে যাওয়ার সময় আমরা একটা ফাজলামি করে যে মেকিং অফ ওই মিউজিক ভিডিও বানাবো এরকম একটা জিনিস আমরা হ্যান্ডিক্যাম দিয়ে এই ঢাকা থেকে যাওয়ার সময় থেকে আমরা ফাজলামি করছিলাম আর ক্যামেরার সামনে মজা করছিলাম যে আমরা পুরো একটা ভিডিও মানে প্যারালালি একটা ভিডিও বানাবো, এটা হচ্ছে মেকিং অফ দিস মিউজিক ভিডিও। তো ওটা করতে গিয়ে তারপরে রাতেবেলা আমার ওই বাসা ছিলাম, এবং রাতে কিছু ঘটনা ঘটেছিল, কিছু ইনসিডেন্ট হয়েছিল, এবং লাকিলি ফরচুনেটলি আমাদের কাছে ক্যামেরা ছিল, তো তখন আমরা ক্যামেরাটা অন করি, যেহেতু এই একটা অনুষ্ঠান করবো একটা প্ল্যান ছিল, অন করি, এবং তারপরে আমাদের কিছু ফুটেজ ওই ক্যামেরার মধ্যে থাকে, যেটার থেকে আমরা মানে ওটা দিয়ে ছিল আমাদের ভর্তি স্টাফ শুরু হয়, প্রথম শুরু হয় আর কি। সো ওই যেটা বলছিলাম যে ওই বাংলাটা ক্রস করে একটু সামনে সোজা যেতে গেলে কাপাসিয়ার দিকে একটা রাস্তা আছে আর কি, দুই সাইডে জঙ্গল। ওকে, ওই রাস্তাটার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে অনেকে বলে যে ওখানে গেলে অনেকে ওই মানে রাস্তাটা হারিয়ে ফেলে। আচ্ছা, মানে রাতের বেলা যাচ্ছে, যাওয়ার সময় দেখা যায় যে একটা সময় এরকম একটা জায়গায় চলে যায় এবং ওই একটা লুপের মধ্যে পড়ে যায় নাকি, এরকম কথাবার্তা আছে আর কি, যে ওখানে হারায় যায়, বের হতে পারে না, চিনতে পারে না, সকালবেলা দেখা যায় যে আবার বের হতে পারছে, এই টাইপের ঘটনা। ওইখানে আমি এরকম রাস্তা সংক্রান্ত একটা জিনিস দেখেছি। আর আরেকটা জিনিস, এখন যেহেতু শ্রীপুরে একটা কথা আসছে, তখন একটা স্টোরি বলি, এটা এর আগে বলেছিলাম নাকি জানি না। এই শ্রীপুরে যে আমাদের বাংলোতে একবার রাতে আমরা থাকতে গেছিলাম, আমি ছিলাম, সাথে আমার সাথে আরো 7-8 জন ছিল, বেশ অনেকে। আচ্ছা, তো রাতে আমরা বসে এরকম মুভি দেখছি, ওই সময় কোনো বিজিটিভির টিএনটি লাইন ছিল না তখন আমাদের ওই সাইডে। তখন আমাদের ওই ওখানে বিশাল বড় এস্টাবলিশমেন্ট, তো মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ পিএবিএক্স এর লাইন ছিল, মানে কানেক্ট করার জন্য, জাস্ট একজন আরেকজনের সাথে কথা বলার জন্য। তো ওই পিএবিএক্স এর লাইন ছিল, তো রাতে আমরা মুভি টুভি দেখে ওখানে গেলে আমরা হরর মুভি টুভি দেখি, বিকজ বাসাটা একটু অন্যরকম, অনেক ধরনের মানে ফিলটা অনেক ভালো পাওয়া যায়, আর ফিলের চেয়ে অনেক ধরনের ইনসিডেন্ট হয়। মানে ওইখানে আমাদের মানে এরকম ঘটনা আছে যে গরমকালে আমি আর আমার এক স্কুল ফ্রেন্ড নিপুণ, আমরা দুইজন বসে আড্ডা দিচ্ছি বারান্দার মধ্যে, বেশ গরম, মানে ঘরের মানে আমরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছি, রাত 2-3 বাজে, হঠাৎ করে পুরো চারিদিকে কুয়াশা হয়ে গেছিল, মানে ভয়ঙ্কর কুয়াশা। মানে সে আমি আর আমার ফ্রেন্ডের ডিস্টেন্সটা ছিল সে 3 ফিট 4 ফিট, আমরা একজন আরেকজনকে ঠিক মতো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, এই ধরনের কুয়াশা। তারপর সে চেয়ার টেনে সামনে এসে বসছে, বললো যে দোস্ত কি হয়েছে, কুয়াশা কেন? আমি তো বুঝতে পারতেছি না, এবং আমরা কিন্তু গরম ফিল করতেছি গরমকালে। এবং তার ঠিক পাশে ডান দিকে যদি আমরা সোজা তাকালে হচ্ছে সামনে একটা লনের মতন পাশে একটা ওই সুইমিং পুলটা, আর ডান দিকে একটা খোলা জায়গা আছে, খোলা জায়গার মধ্যে আমরা
মানে এত কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না, এবং জাস্ট 5-6 মিনিট পর হঠাৎ করে কুয়াশাটা কমা শুরু করলো। আচ্ছা, মানে অটোমেটিক, মানে অ্যাজ ইফ কুয়াশাটা এসে আমাদের সামনে দিয়ে চলে গেল, এই টাইপের অবস্থা। মানে কুয়াশাটা কমছে, যখন কমছে তখন আমরা চোখের সামনে, আমরা কত দূর হবে, মানে আমরা এটা 50 ফিট দূরের হবে হয়তো বা, মানে আমরা স্পষ্ট, মানে এই অন্ধকারের মধ্যে, এই লাইটের মধ্যে যা দেখা যায়, একটা পাখি হয়েছে, বাজ বা চিল টাইপের, মানে বিশাল বড় একটা পাখি টাইপের কিছু, মানে আকাশ থেকে পুরো নেমে এসেছে মাঠের মধ্যে, সামনে যে মাঠটা ডান দিকে, ওখানে এসে বসে কিছুক্ষণ লাফালাফি করে আবার উড়ে চলে গেছে। বাট মানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ, হয়তো একটা পাখি এসে বসেছে, বাট আমার লাইফে আমি এত বড় পাখি দেখিনি, সোজা কথা, ফ্র্যাঙ্কলি স্বাভাবিক। এত দূর থেকে এত বড় একটা জিনিস দেখা, মানে এটা সামনাসামনি গেলে অনেক বড় হওয়ার কথা একদম। আমরা দুজন পুরো চুপ করে বসে মানে দেখলাম যে কি হলো না হলো, যে আমরা দেখলাম। এবং আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা ঘটনা বলার আগে আমি একটা কথা খালি বলবো, সেটা হচ্ছে যে যারা অনেকেই হয়তো অধীর আগ্রহে বসে আছেন, আমাদেরকে SMS করেছেন সজীব, পনির, আরবি, তানিয়া, আমাদের SMS করেছেন ফাহিম, নোমান, রাহুল, আশা রাজশাহী থেকে, এসব শুনতে প্রবলেম হচ্ছে তিনি তাই জানিয়েছেন। হাসান আমাদের SMS করেছেন, হৃদয়, এছাড়া SMS করেছেন সাগর, বিপ্লব, তুষার, সুপ্ত সহ আরো অনেকে। আপনার যারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আবার মানে সেকেন্ড যেটা, হ্যাঁ আরেকটা, এইটাও আমার মনে নাই আমি বলেছিলাম নাকি, একবার আমরা আমি সাকিব জীবন, আমরা বেশ কয়েকজন, আমরা 5-6 জন গিয়েছিলাম একটা ব্রেইনস্টর্মিং সেশনে, আমাদের একটা স্ক্রিপ্ট লেখার একটা কাজে আমরা সবাই এখানে গিয়েছিলাম, এখানে মাঝে মধ্যেই যাই, এবং মজাই লাগে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হলে মজা, মানে ইন্টারেক্টিভ দেলোয়ার। হ্যাঁ, আমাদের একটা স্ক্রিপ্ট ছিল, তো এটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো একটা সময় রাতে আমরা ওই যে ব্রেইনস্টর্মিং করতে করতে হঠাৎ একটা ব্রেক নিয়েছি আমরা সবাই, তা আমরা বাইরের রুমে বসে আমরা আড্ডা দিচ্ছি। আমাদের মধ্যে একজন ছিল ভিতরে, ও ভিতরে বসেছিল, তা সে হঠাৎ করে ও বই পড়ছিল, হঠাৎ করে সে আবার বাইরে আসছে, এসে বললো যে, এসে দেখলাম যে আমাদের দিকে মানে আঙুল দিয়ে পয়েন্ট করছে, অ্যাজ ইফ আমাদের গুনছে আর কি, যে আমরা কয়জন। তখন বললো যে আচ্ছা আমরা সবাই এখানে এসি না? যে হ্যাঁ। বলে কেন? বললো যে না শুনুন ভাই, বাথরুমে কে যদি কল আসছে। মানে যে হ্যাঁ, বাথরুমে কলটল শেষ করতে জানি। তো আমরা আবার রুমে গেলাম, রুমে গিয়ে দরজা খুলে কলটল বন্ধ করলাম। মানে এগুলো খুব নর্মাল হয়ে নর্মাল ঘটনা ওখানে। এগুলো যদি নর্মাল হয় তাহলে তো প্যারানর্মাল যেগুলো ছিল তো ভয়ঙ্কর হওয়ার কথা। হ্যাঁ, মানে আমার চাচা চাচি একবার গিয়েছিল ওইখানে, এবং যাওয়ার পরে আমার চাচি উপর থেকে দেখেছিল যে নিচে আমাদের যে কেয়ারটেকার, সে বারান্দা মানে লনের ওখানে দাঁড়িয়ে আছে, ওকে ডাক দিল, ও মাথা ঘুরিয়ে তাকিয়ে, দোতলায় তাকিয়ে, বারান্দায় তাকিয়ে ঘুরে এবার চলে গেল। তো আমার চাচি খুব স্বাভাবিকভাবেই মানে মেজাজ খারাপ হয়ে গেছে তার। তখন সে আমার কাজিনকে বললো ওকে ডাকে নিয়ে আসো, বেয়াদব। আমি ডাকলাম, দেখলো, তবে চলে গেল। ডাকে নিয়ে আসার পরে ও বললো যে, মানে ওই ছেলেটার উপরে আসার পর বললে, যখন শাড়ি খাচ্ছে তখন বলেছে আমি তো ওইদিকে যাই নাই, আপনি আমাকে ওখানে কেমনে দেখছেন, আমি তো কিচেনে রান্না করতেছিলাম। তখন আমার কাজিনও বললো যে হ্যাঁ, আমি ওরা কিচেন থেকে নিয়ে এসেছি। এবং যে জায়গাটার কথা বলে সেটা হচ্ছে সুইমিং পুলের পাশে একটা লন আছে ওখানে। তো লন অ্যাকর্ডিং টু মাই চাচি, মানে লনটা ক্রস করে সে বাম দিকে সুইমিং পুলের পাশ দিয়ে চলে গেছে, ওই সাইড দিয়ে। ওই দিক দিয়ে সে চলে গেছে, বাট ওই দিক দিয়ে হচ্ছে ডেড এন্ড, ওখানে বড় ওয়াল দেয় এবং তার কাটার বেড়া দেয়। ওই দিক দিয়ে সে ঘুরে আবার ইয়েতে আসতে পারার কথা না, কিচেনের সামনে দিয়ে আসার কথা। মানে চোখের সামনে দিয়ে আসতে হবে। ওই দিক দিয়ে গেলে তার ওই ওয়াল টপ করতে হবে, তার কাটার বেড়া টপ করতে হবে, তারপর আবার পিছন দিয়ে ঘুরে আবার একটা পুকুর আছে, ওইটা ক্রস করে ওই দিক দিয়ে ঘুরে আবার আসতে হবে। ওইটাই আর কি। মানে এই টাইপের জিনিসপত্র মানে এরকম হয়েছে যে আমরা ওইখানে সুইমিং পুলে রাত 3টার সময় আমরা মাঝে মধ্যে এরকম করি, ফাইজলামি করে রাত 3টার সময় সুইমিং পুলে নামি, সুইমিং পুলে বসছি, এবং ঠিক সুইমিং পুলের পাশের যে জানালা, ওই দেয়ালের ওই সাইড থেকে আমরা আওয়াজ পাচ্ছি যে একটা ঘষা, মানে কোন একটা বস্তা টাইপের জিনিস টেনে নিয়ে যেতে থাকে, তখন সেই টাইপের আওয়াজ, ওরকম একটা নয়েজ, ওরকম একটা আওয়াজ। এবং আমরা সাথে সাথে সবাই চুপ করছি, সবাই একসাথে চুপ করলাম, দেখলাম যে হ্যাঁ 2-1বার আওয়াজ ছিল, আবার আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম করতে আমরা দৌড়াই আবার গেলাম বাইরে গিয়ে কিছু নাই। এগুলো খুবই নর্মাল আর কি আমাদের এখানে। এটা ইনফ্যাক্ট মানে অ্যাডস টু দ্য অ্যাটমসফিয়ার, কারণ আমরা ওখানে বেস সং করতে গেছি একটা হরর মুভি, আমরা আরো ইন্সপায়ার্ড হয়ে আছে না, চল লিখি, ভালোই। এই টাইপের ব্যাপার, এগুলো কোনো মানে ওখানের জন্য এগুলো কোনো ঘটনাই নয়। তো আমরা আজকে শেষ করি, তবে শেষ করার আগে সুমন ভাই শেষ করতে চেয়েছিলেন যেটা দিয়ে আর কি। ও আচ্ছা, ওইটার গল্পটার ফিনিশিংটা। এর আগে আমি একটা জাস্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে ওই
লাস্ট এপিসোডে বলেছিলাম, আবার বলছি যারা জানে না, সেটা হচ্ছে আমাদের ভৌতিষ্টের যে অনুষ্ঠানটা, এটা দেশ টিভিতে জানুয়ারি থেকে অন এয়ার হবে ইনশাল্লাহ, মোটামুটি সবকিছু ফাইনাল। সো সামনে আসছে আর কি ভৌতিষ্ঠ, ওটা দেখলে আপনাদের টাই হবে অ্যাকচুয়ালি আমরা কি করছি আর কি করছি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা আবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা এই ভৌতিক করছি বা ভৌতিক যে টিভি শো করছি করার পিছনের কারণ এটা না যে আপনাদের বিশ্বাস করানো যে এইগুলো এক্সিস্ট করে। আমাদের কারণ হচ্ছে আপনাদের এন্টারটেইন করা। আপনারা এগুলো শুনবেন, ইন্টারেস্ট যারা পান তারা মজা পাবেন, এইটার জন্যই। আমরা বলছি না যে না জিন ভূত এক্সিস্ট করে এবং আমরা বিলিভ করি দেখে আপনাদেরও করতে হবে, এরকম কোনো ব্যাপার। একদম একদম। তো আমাদের এইসব গল্প টল্প শুনে অফেন্ডেড হওয়ার কিছু নাই, এটাই দেখে যাচ্ছিলাম। আর এখন আরেকটা জিনিস বলি যে আপনার আমরা এর আগেও বলেছি যে আমরা যখন ইনভেস্টিগেশনে যাই, অনেক কথা টথা শুনে অনেকের কাছ থেকে অনেক রিপোর্ট পাওয়ার পরে আমরা ওখানে যাই, এবং অনেক সময় যেটা হয় যে আমরা পাই না, মানে আমরা যেহেতু বাংলাদেশে কেউ অ্যাকচুয়ালি এগুলো জানতে দিতে চায় না, সো আমাদের ইনফরমেশন অ্যাকচুয়ালি পাই না। সো আপনাদের যদি কখনো এরকম কিছু হয় যে কারো বাসায় কোন রকম সমস্যা হচ্ছে বা আপনারা চান যে আমরা এসে ইনভেস্টিগেট করি, তাহলে অবশ্যই আমাদের info@bhutis.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, অথবা রেডিও ফুর্তিতে যেই ভূত এফএম radiofurti.fm এখানে পাঠিয়ে দিলে হবে, এটা আমরা পেয়ে যাবো। এবং আমরা যদি মনে হয় যে এখানে যাওয়া যায় তাহলে আমরা এসে অবশ্যই ইনভেস্টিগেট করব। এখন শেষে আমি আজকে ভূত এফএম শুরু হওয়ার সময় আমি একটা গল্প বলছিলাম যে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম রাত্রেবেলায়, যে আমার রুমের মধ্যে একটা ফাঁসি দড়ি দেখেছিলাম, যে ওটা দেখে। তো যাই হোক, ওটা আমি শেষ করি। তা এরকম একটা অবস্থা আমার হয়ে গিয়েছিল যে যেটা বলছিলাম যে আমি এত ভয় পাইনি, রুমের মধ্যে সাদা রঙের একটা দড়ি এবং অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, খুব হালকা সে একটা বোঝা যাচ্ছে যেটা একটা, বুঝতে পারছি এটা একটা ফাঁসির দড়ি। তো তারপরে যখন আমি চিন্তা করলাম যে না, অনেকভাবে লজিক্যালি এক্সপ্লেন করতে গিয়ে আমি তখন আর করতে পারছি না যে না এটা কিভাবে এক্সপ্লেনেশন দিব, এটার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার নাই। এবং সবাই হাত পা নাড়াতে পারছিলেন বা এরকম? হ্যাঁ, আমি তখন পুরোপুরি জাগা, এবং আমি একটা সময় এরকম ভয় পেয়েছিলাম, সুরাও পড়েছি অনেকবার, যে পুরোটাই আমি আবার চোখ খুলেছি, তাকিয়ে দেখলাম যে ইট স্টিল এক্সিস্ট, মানে আমি এখনো দেখতে পাচ্ছি এই জিনিসটা আছে। সো নট দ্যাট যে বোবা ধরেছে আটকে, ওরকম স্বপ্ন টাইপেরও কিছু না। এবং তখন আমি ডিসাইড করলাম যে এখন আমার এটা ফেস করতেই হবে। আমি অনেক ভয় পেয়েছি, ফাইন, বাট এখন আমি এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। রাইট। সো তখন আমি যেটা করি, আমার ওই চাদর সরিয়ে আমি উঠে বসে আমি জাস্ট একটু সামনে যখন যাই, সামনে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমার এসির থেকে যেই সাদা রঙের একটা কেবল এসে প্লাগ পয়েন্টে লেগেছে, এটা নামার সময় একটু খুশিয়ে একটা ফাঁসির দড়ি চেপে একটা শেপ হয়ে ওটা আমার প্লাগ পয়েন্টে প্লাগটা গিয়ে লেগেছে। এটাই অন্ধকারে ওরকম একটা অবস্থাতে দেখে মনে ছিল, এবং আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে এটা একটা ফাঁসির দড়ি। তো আমি এই কথাটা যে বললাম, এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা এই যে আমি সাকিব জিবরান বা আমরা ভৌতিক বা আমরা এগুলো অনেকদিন ধরে এই সব জায়গায় যাচ্ছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, অনেক কিছু হয়েছে, অনেকবার ভয়ও পেয়েছি। বাট আমি এখানে যে ভয়টা পেয়েছি, এই ভয়টা মানে অমূলক, যেটাকে ভয়ঙ্কর রকম, মানে আমি এরকম ভয় আমি জীবনে পাই নাই। অথচ আমি যে জিনিসটা দেখে ভয় পেয়েছি এটা হচ্ছে জাস্ট এসির পাওয়ার কেবল, আর কিছুই কিন্তু না। একদম এসির পাওয়ার কেবল ওই লাইটের মধ্যে ওরকম ভাবে দেখে আমি কিন্তু চিন্তা করেছি এটা ফাঁসির দড়ি। আমি যদি তখন চোখ বন্ধ করে যদি আবার ঘুমিয়ে যেতে পারতাম বা এক করতাম ঘুমানোর, তারপরে যদি উঠে পড়তাম সকালবেলা যখন অনেক আলো রুমের মধ্যে বা এরকম একটা সিচুয়েশন যদি হতো, আমি কিন্তু সারা জীবন বলতাম যে আমি একটা জিনিস দেখেছিলাম, আমাকে একবার মারতে আসছিল, অলমোস্ট আমি মারা গেছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এটা না, আসলে এটা আমার এই কথা বলার কারণ হচ্ছে এটাই যে আমরা অনেক সময় অনেক কিছু দেখে অনেকভাবে ভয় পাই, বাট এর মানে এই না যে এর পিছনে কোনো সুপার ন্যাচারাল বা কোনো ব্যাড স্পিরিট অথবা জিন ভূত এগুলোর কোনো ব্যাপার আছে। মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু এগুলো থাকে না। যেসব জায়গায় থাকে ওইসব জায়গা নিয়ে অ্যাকচুয়ালি আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করি, ওইসবের জায়গার গল্প আমরা শুনে এগুলো আমরা এখানে বলার চেষ্টা করি বা এক্সপিরিয়েন্স করলে বলার চেষ্টা করি। এবং যেহেতু এইসব জিনিস ওরকম প্রত্যেক দিন আমাদের 6-7 এক্সপিরিয়েন্স নাই, সেহেতু অ্যাকচুয়ালি ভূত এফএমে আমরা 2-3টা বেশি গল্প আমরা বলতে পারি না, এই কারণে অ্যাকচুয়ালি ব্রেক নিয়ে কিছু গান দিতে হয়। ওকে, আপনারা এই জন্য কিছু মনে করবেন না। ওকে, থ্যাংক ইউ সুমন ভাই। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে শেষ করতে হবে আমাদের। ফিরে আসবো আবার আগামী শুক্রবার ঠিক রাত 11টা। আগে রাসেল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি সবাইকে একটা ছোট্ট গিফট দিয়েছো। জাস্ট বিকজ আমি লেট এসেছি, নিশ্চয়ই আমার গিফটটা আমাকে দিবে। হ্যাঁ, অবশ্যই দেবো, অবশ্যই, ডেফিনেটলি। এবং তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমি সাকিব ভাই শিওর সুমন ভাই লাস্টে যেভাবে ভয়টা ভাঙিয়ে দিয়েছেন, আজকে অনেকেই অনেক সাহসী হয়ে অনেক ঘটনার সম্মুখীন হবেন এবং বেশি দূর এগিয়ে যাবেন আগে অগ্রসর হবেন। না না না, এটা আসলে মানে কি, এটা তো আসলে একটা কর্ড। আমি তো ওটা করতে বলছি না, বাট আমি বললাম আর কি সবকিছু সবসময়। কিন্তু আজকে কিছু কিছু আমরা এক্সপিরিয়েন্স পাবো আশা করি। অতিরিক্ত সাহসী হয়ে যদি করেন তাহলে আমাদের জন্যই ভালো, কারণ আমাদের এরপরে যে ইমেল গুলো আসবে সেগুলো
সেগুলো খুব সমৃদ্ধ ইমেল হবে এবং যে সমস্ত SMS গুলো পাবো সেগুলো খুব সমৃদ্ধ SMS হবে এবং আপনারা আসলে চাই এরকম সাহসী হয়ে ওঠেন এবং বেশি বেশি সাহস সঞ্চয় করে ভাবুন যে সবকিছুই মিথ্যা এভাবে আরো অনেক বড় ঘটনার সম্মুখীন হন এবং ভূত এফএম আমাদের শেয়ার করেন যাতে আমরা আরো বেশি রকমের আপনাদের কাছে ইনফর্ম হতে পারি। অলরাইট, আমরা শেষ করছি কারণ ঘড়িতে অলমোস্ট সময় 2:01 ঘুমাতে হবে আপনাদের সবার এবং সুস্থ থাকতে হবে। সবার আগে ভূত এফএম শোনার জন্য প্রথম শর্ত হচ্ছে সুস্থ থাকতে হবে। আর শুরু হয়ে গেছে আমি জাস্ট লাস্টে দুটো কথা বলি, সেটা হচ্ছে আমি দুজনের কথা বলি। একটা হচ্ছে মুইজ আহমেদ আর একটা হচ্ছে সাজিদ হাসান সিফা। ওদের পরীক্ষা, তারপরে তারা ভূত এফএম আজকে শুনেছে মোস্ট প্রবাবলি, থ্যাঙ্কস ফর দ্যাট। কিন্তু আমার কথা হচ্ছে পরীক্ষা খারাপ হলে আমাদের কোনো দোষ নাই এবং পরীক্ষাটা কিন্তু ভূতে দিবে না, পরীক্ষাটা ভূতে দিয়ে দিবে না এবং ভূতের ভাবে যদি ভালো করে ফেলে তাহলে তো খুব ভালো, তাহলে আমাদের ক্রেডিট। তো সেই ভূতের ব্যাপারগুলো ঘটুক, ইনশাল্লাহ সেরকম ঘটবে। 2:01 বাজে সবার ঘুমাতে হবে। আর সবচেয়ে বড় শর্ত সেটা হচ্ছে যে ভূত এফএম শোনার জন্য সুস্থ থাকতে হবে। ভূত এফএম শোনার জন্য যে বাড়ি থেকে অনুমতি পাওয়ার জন্য ভূত এফএম শোনার জন্য আগে থেকে পড়াশোনা সবকিছু গুছিয়ে রাখতে হবে। তো শেষ করছি ঘুমের গাড়ি দিয়ে। ঘুমের গাড়িতে চড়ে আপনারা সবাই ঘুমিয়ে যান, তবে সেই ঘুম ঘুমাবেন না। টাটা।